গল্পের নাম তোর পরশে প্রেম। কলমে নুসাইবা ইভানা। গল্পের প্রথম অংশ। বাবার মৃত্যুর পর তোর সাথে আমার কোন রকমের সম্পর্ক থাকবে না পুতুল? পরশ ভাই, এসব করার কি খুব প্রয়োজন? তোকে সারা জীবনের জন্য মেনে নিতে পারবো না। এই মুহূর্তে তোকে বিয়ে করা ছাড়া উপায় নেই। তাই চুপচাপ সাইন কর এগ্রিমেন্ট পেপারে। আমাকে এতই যখন ঘৃণা কর, তাহলে বিয়ে কেন করছো? তুমি বরং জুলিয়াকে বিয়ে করো। জুলিয়া দেখতেও সুন্দরী। আমি কাকে বিয়ে করব সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই তোর কাজ কর। পুতুল কাগজে সই করে দিল। সবে ক্লাস 10-এ উঠেছে পুতুল। পরশ তার আপন বড় চাচার ছেলে, এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। পুতুল আর এক মুহূর্ত দেরি না করে নিজের মায়ের রুমে চলে আসলো। সুফিয়া বেগম নিজের গয়নার বাক্স বের করে পুতুলের জন্য গয়না দেখছে। পুতুল পেছনে থেকে সুফিয়া বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমি বিয়ে করব না। সে কি কথা পুতুল? তোর বড় আব্বুর শেষ ইচ্ছে তোর আর পরশের বিয়ে দেখে যাবে। আর তোকে তো কোথাও নিয়ে যাচ্ছে না। তুই তো এখানেই থাকবি। তোর 18 বছর হলে তখন আবার ধুমধাম করে বিয়ে দিয়ে পরশের ঘরে পাঠাবো। আমি পরশ ভাইয়াকে বিয়ে করব না। তুমি জুলিয়াকে বিয়ে দাও। বালাই ষাট। আর এমন অলুক্ষণে কথা মুখে আনবি না। পরশ হচ্ছে আমাদের হীরের টুকরো ছেলে। পুতুল এবার কেঁদেই দিল। পুতুল কি করে বোঝাবে পরশ তাকে পছন্দ করে না? পরশ তো পুতুলকে দেখতেই পারে না। সুফিয়া বেগমকে ছেড়ে দিয়ে দৌড় চলে আসলো দোতলায়। নীলুফা বেগম শুয়েছিলেন। পুতুল তার পাশে বসে তার হাত ধরে বলে, ও বড় মা, আমি পরশ ভাইয়াকে বিয়ে করব না। নীলুফা বেগম ধরফরিয়ে উঠে বসলেন। এই বাড়িতে আসার পর থেকে পুতুলকে তার ভীষণ পছন্দ। কিরে, সে কি কথা মা? তুই পরশকে বিয়ে কেন করবি না? পরশ ভাইয়ার সাথে জুলিয়ার বিয়ে দাও, খুব মানাবে। ওরে পাকা বুড়ি, তুই কি বুঝবি কি মানাবে আর কি মানাবে না? তোর সাথে পরশকে দারুণ মানাবে। নীলুফা বেগমের রুমে আসতে চাইলে পুতুলের কথা শুনে দাঁড়িয়ে পড়ে পরশ। পুতুলের সব কথা শুনে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। পুতুল এবার নীলুফা বেগমকে জড়িয়ে ধরে বলে, আমি করব না বিয়ে বড় আম্মু। পরশ ভাইয়াকে দেখলেই আমার ভয় করে। কেমন করে যেন আমার দিকে তাকায়। আগে ভয় পেতে, কারণ তখন তোর বড় ভাই ছিল। এখন ভয় কেটে যাবে, কারণ এখন সে তোর বর। আমি করব না বিয়ে। তুমি জানো একবার পরশ ভাইয়া আমাকে কি শাস্তি দিয়েছিল? তোকে আবার কবে শাস্তি দিল? তখন আমি ক্লাস 3-তে পড়ি। আমাদের ক্লাসের রাজু ছিল। ও আমার গালে কিসি দিয়েছিল। পরশ ভাইয়া এটা দেখে আমাকে বিলের মধ্যে এক দুপুর দাঁড় করিয়ে রেখেছিল। সেসব তো ছোট বেলার কথা। বোকা বোকা কথা বাদ দে পুতুল। তুই এসব নিয়ে ভাবিস না। ও বড় আম্মু, আমি বিয়ে করব না। এরকম কথা বলতে নেই মামুনি। দেখবি পরশ তোকে খুব ভালোবাসবে একদিন। আর পুরুষ মানুষ বাহিরে রাজা হলেও সংসারে রাজত্ব শুধু বউদের চলে। পুতুল এবার উঠে ছাদে চলে আসলো। তার দুঃখ কাউকে বোঝাতে পারছে না। পরশ ভাই তাকে পছন্দ করে না। তাহলে পরশ ভাইকে কেন বিয়ে করবে সে? পুতুল মোটেও বিয়ে করবে না। পুতুল এত ভদ্র মেয়ে তো না। পুতুল বুদ্ধি আটতে থাকে, কি করা যায়, কি করলে বিয়েটা ভেঙে যাবে। অনেক চিন্তা ভাবনা করর কিছু না পেয়ে গেয়ে উঠল, ওরে নীল দরিয়া আমায় নে রে নে ভাসাইয়া। জুলিয়া পেছনে থেকে এসে বলে, কিরে, রং লেগেছে নাকি মনে? রং তো লাগবেই, বলো আমি সুন্দরী কিনা, তাই তো আমার বিয়ে হচ্ছে। পুতুল ইচ্ছে করে খোঁচা দিয়ে কথা বলছে।
তোর নামই তো পুতুল সুন্দরী বলেই তো এই নাম। তুমি সুন্দরী হলে আজ তোমার বিয়েটা আগে হতো। থাক, মন খারাপ করে না। বেশি করে ফেয়ার এন্ড লাভলি মাখো, সুন্দরী হয়ে যাবা। পুতুল কথাটা বলে নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। আগুনে ঘি ঢালার কাজ শেষ। এবার আগুন দ্বিগুণ হারে জ্বলে ওঠার অপেক্ষা। নিজের রুমে সাউন্ড বক্সে নাগিন গান ছেড়ে উড়াধুরা নাচ দিচ্ছে। পরশ পুতুলের দরজার সামনে এসে পুতুল পুতুল করে ডাকতে লাগলো। পুতুল গান বন্ধ করে দরজা খুলে দিলে। পরশ ভেতরে এসে আরাম করে পুতুলের বেডের উপর পায়ের উপর পা তুলে বসে বলে, তোর বিয়েতে কি রঙের শাড়ি চাই? আমাকে দেখে কি তোমার বুড়ি মনে হয়? আমি শাড়ি পরব না, বিয়েতে নায়রা ড্রেস পরব। কালোর মধ্যে গাঢ় হলুদ, তার মধ্যে গাঢ় সবুজ নায়রা ড্রেস আনবে, ঠিক আছে? এটাই ফাইনাল। নানার সাথে একটা সারারা আনবে। হালকা মেটে কালারের মধ্যে গাঢ় ইট কালারের জরি সুতোর কাজ আর একদম চকচকে জলপাই কালারের স্টোন বসানো। আর ছাই রঙের লিপস্টিক আর কমলা রঙের আইশ্যাডো। সব ঠিকঠাক আনবে কিন্তু। বিয়ে তো একবারই হয়, মনের মতো সাজতেন হবে তো নাকি? পরশ উঠে চলে গেল। পরশ চলে যেতেই পুতুল হাসতে হাসতে শেষ। ভালো জব্দ করেছি, বেডাকে আসছে আমাকে বিয়ে করতে, সব কত হু। পরশ চলে যেতেই পুতুল নাচ শুরু করল। পরশ আবার এসে বলে, নিজের বরবাদিতে কেউ এত আনন্দিত হয়? তোকে না দেখলে জানতাম না। আর আজ বাদে কাল তোর বিয়ে, তুই নাচবি, মুঝে সাজান কি গার জানা হ্যায়। মেহেদি হ্যায় রাচনে ওয়ালি। আর তুই নাচছিস। বরবাদ আমি না, বরবাদ হবে তুমি। আর এই গান আমার এমনিতেই পছন্দ, কেমন নাচি নাচি গান। আর আফসোস তো হচ্ছে তোমার জন্য। জুলিয়ার মতো এত সুন্দরী কাজিন থাকতে তোমাকে বিয়ে করতে হচ্ছে কাকে? আমার মতো শ্যামলা এক মেয়েকে। বিয়ে না, এটা জাস্ট একটা এগ্রিমেন্ট। বাবার মৃত্যুর পর তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। তার মানে তুমি বড় আম্মুর মৃত্যু কামনা করো? দেব ঠাটিয়ে এক চর। আমি কখন বললাম? ধরো বড় আম্মু অনেক অনেক বছর বেঁচে থাকলো, তখন কি করবে? ভেরি সিম্পল। গোপনে আরেকটা বিয়ে করে নেব। তুই বাসায় সবার বৌমা, আর বাহিরে সে আমার প্রিয়তমা। তোমার লজ্জা লাগে না আমার মতো এক পিচ্ছি মেয়েকে বিয়ে করছো? তুই পিচ্ছি। আজ বিয়ে হলে কাল পিচ্ছির মা হয়ে যাবে, সে নাকি আবার পিচ্ছি। আমার আর তোমার বয়সের ডিফারেন্স কত? সেসব তুই হিসেব কর, আমার এসবে কোন ইন্টারেস্ট নেই। আমি তো বিয়ে করছি নিজের কুল পার্সোনালিটি ধরে রাখার জন্য। তোমার আসল চরিত্র আমি জানি। বলেই নিজের দুই ঠোঁট হাত দিয়ে ঢেকে রাখল। কি মুখ ঢাকলি কেন, বল কি বলতে চাচ্ছিস? এখনো 51টা চুম্মু খাওয়া বাকি আমার। পুতুলের মনে পড়ে গেল পুরনো কথা। ভয় 2 কদম পিছিয়ে গেল। পরশ 2 কদম এগিয়ে এসে বলে, কিরে বল, কি বলছিলি? ঠোঁট কেন ঢাকছিস, বল না বল। পুতুল আরো কয়েক কদম পিছিয়ে যেতেই দেয়ালে পিঠ ঠেকে গেল। পরশ আরো এগিয়ে এসে দেয়ালের 2 পাশে হাত রেখে বলে, এবার কই পালাবি? আমি তোর ঠোঁটে গুনে গুনে 100 চুমু খাবো পুতুল। ইস, 100 চুমু খাবে? চুমু কি চকলেট নাকি যে কিনবে আর টপাটপ খাবে? আমি খাবো মানে খাবই, দেখি কে আমাকে আটকায়। এক চুমুর বদলে তুমি আমার সুন্দর হাতে একটা চুমু খেতে পারো। তাই বলে একটা চুমুর বদলে 100 চুমু খাবে? তোর সাহস কি করে হলো ভরা কলেজ মাঠে আমাকে চুমু খাওয়ার? ভরা মজলিস আমার তিলে তিলে জমানো ইজ্জত লুটে নিয়েছিস, এবার তোর ছাড় নেই। ছেলেদের আবার ইজ্জত থাকে? ইজ্জত তো থাকে মেয়েদের। তোকে কে বলল থাকে না? তোর সাহস হলো কি করে?
শুনো, দোষ তো আমার না, দোষ হলো জুলিয়ার। ও আমাকে বলল তোমার ঠোঁটে ভরা মাঠে একটা চুমু খেলে ও আমাকে এক ডালা চকলেট দেবে। তো তুমি বলো, তোমার ওই রুক্ষ করলার মতো ঠোঁটে একটা চুমুর বদলে যদি এক ডালা চকলেট পাই, এই অফার মিস করা কি বোকামি না? এবার আমি তোর তসতসে গোলাপের পাপড়ি মতো মধুমাখা ঠোঁটে 100 চুমু খাবো। তোমাকে কে বলল আমার ঠোঁটে মধু? আমার ঠোঁট তো চিরতার চেয়ে তেতো। চিরতা স্বাস্থ্যের জন্য উপকারী, আমি তাহলে 110টা চুমু খাবো। না, আমার এইটুকু ঠোঁট তুমি চুমু খেলে আর ঠোঁট পাবো কোথায়? আমার ঠোঁটে চুমু খাওয়ার সময় মনে ছিল না। অতীতের ভাবনায় মগ্ন পুতুল। সাথে হিচকি উঠে গেল। কারো হাতের স্পর্শ কোমরে পড়তেই চোখ মেলে তাকল পুতুল। আমার কোমর ছাড়ো পরশ ভাই। পরশ আরো গভীর ভাবে পুতুলের কোমর আঁকড়ে ধরল। পুতুল ইস্ত কেঁপে উঠল। পরশ পুতুলের অধরে অধর মিলিয়ে দিল। পুতুল পরশের পিঠের টি-শার্ট খামচে ধরল। মিনিট 2 পর পরশ পুতুলের ঠোঁট ছেড়ে দিল। চোখ বন্ধ করেই বলে, না, এটা হতে পারে না। পরশ দেয়ালের দুপাশ থেকে হাত সরিয়ে পুতুলের মাথায় আস্তে করে থাপ্পড় দিয়ে বলে, দিনদুপুরে তোকে ভূতে ধরল নাকি? পুতুল চোখ খুলে বলে, তুমি আমার কোমরে হাত রাখোনি। আর আমার ঠোঁটে? এই তুই একটু আগে না বললি তুই বাচ্চা মেয়ে, তোকে কেন বিয়ে করছি? ক্লাস 8-এ থাকতে আমার ঠোঁটের সতীত্ব নষ্ট করেছিস। এখন আবার দিনদুপুরে কি ইমাজিন করে চিৎকার করলি? ঠোঁটের আবার সতীত্ব থাকে? যেই না সাধের ঠোঁট তোমার। বলেই ভেঙচি কাটল। ঠোঁটের সতীত্ব থাকে না তো কিসের সতীত্ব থাকে বল? সতীত্ব তো থাকে। বলেই নিচের মুখ চেপে ধরে। ইচড়ে পাকা মেয়ে, তোকে তো পড়ে দেখে নেব, আর চুপচাপ পড়তে বসবি। এইসব আওলা ঝাওলা গানে যদি নাচতে দেখেছি, তাহলে তোকে বোঝাবো কত ধানে কত চাল। বলেই চলে গেল। পুতুল নিজের বেডের উপর ধপাস করে বসে বলে, দূর যত্ত সব বেফাস কথা, এই লোকটার সামনে আসলেই মুখ থেকে বের হয়ে যায়। অসভ্য বদ লোক। বসা থেকে দ্রুত উঠে পড়ার টেবিলে বসল, বই বের করে বলে, আমার মন বসনে না পড়ার টেবিলে। তা তোর মন কই থাকে শুনি? আমার মন বনে জঙ্গলে যেখানে সেখানে থাকার থাকে। আমার মন বোঝার তো কেউ নেই, তাই মনকে বনবাসে পাঠিয়ে দিয়েছি, পাগলি মেয়ে।
বাদর এক্ষুনি চিৎকার করে বাড়ি মাথায় তুলত। ও তো ছোট থেকেই চঞ্চল, তাতে আর এমন কি। তুমি বসো, আমি সবাইকে ডেকে নিয়ে আসি। পরশ ডাকল, আম্মু, মামুনি দেখো তোমার ছেলে চলে এসেছে। নীলুফা বেগম ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরল। কিছু সময় আবেগে কাটল সবার। পরাণ দীর্ঘ 6 বছর পর দেশে ফিরেছে। পুতুল রুমে এসে দরজা বন্ধ করে বসে আছে। মনে মনে বলে, আমি তোমাকে বিয়ে করবই না। এখনই দাঁত ফেলে দিতে চাও তখন তো দাঁত ফেলেই দিবে। আমার এত সুন্দর দাঁত ক্লোজ আপ দিয়ে চকচকে করে রাখি। কই আমার দাঁত দেখলে সবার মনে বেজে উঠবে, কাছে আসো, কাছে আসো, কাছে আসো না। তা না উল্টো দাঁত ফেলে দিতে চায়। এবার থেকে কোলগেট ব্যবহার করব যাতে দাঁত মজবুত হয়, চাইলেও ফেলে দিতে পারবে না। জুলিয়া পরাণকে দেখে কনফিউজড, আসলে তার কাকে পছন্দ করা উচিত। এক ভাই বোম তো আরেক ভাই আগুন। পরাণ ছোটবেলা থেকেই তার ছোট মামার সাথে আমেরিকা থাকে। ক্লাস 5 অবধি বাংলাদেশে ছিল, তারপর চলে গেছে। জুলিয়া বোকার মতো একবার পরাণের দিকে তাকায় তো একবার পরশের দিকে তাকায়। পরাণ বিষয়টি খেয়াল করে বলে, আপনি আগে ডিসাইড করুন, বার্গার নিবেন নাকি পিৎজা। জুলিয়া বলে, মানে এসব কেমন কথা পরাণ? ও তোমার ছোট খালামণির মেয়ে জুলিয়া। নীলা খালামণির ওই আলুর মতো মেয়েটা। পরাণ, সরি আম্মু, একটু দুষ্টুমি করলাম। আচ্ছা পরশ, চল আমি ফ্রেশ হব। পরাণ উঠে এসে বলে, হায় পোটেটো, কেমন আছো বলেই হাত বাড়ায়। আমি কোন পটলের সাথে হাত মেলাই না, যত সব বিলেতি পটল। বলেই চলে আসলো। সবাই হেসে দিয়ে বলে, পটল আলুর তরকারি কিন্তু বেশ টেস্টি। পরশ নিজের রুম সব সময় গোছানো পছন্দ করে, এলোমেলো কিছুই তার পছন্দ না। পরাণ বেডে শুয়ে বলে, আচ্ছা পরশ, বাবাকে আমেরিকায় নিয়ে চিকিৎসা করালে কেমন হয়? সিঙ্গাপুর নেয়া হয়েছিল, পলাশ চাঁচু বাবার চিকিৎসায় কোন ত্রুটি রাখেনি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাবার সাথে দেখা করে আসো। এই তুই লুঙ্গি পরিস না? কারণ ঘুমানোর পর আমি আকাশে লুঙ্গি উড়ে বাতাসে, তাই 3/4 পরি। পরাণ বলে, আগামীকাল 2 ভাই লুঙ্গি কিনে আনব। বাঙালি নারীরা শাড়িতে আর পুরুষ লুঙ্গিতে ড্যাশিং। আচ্ছা ব্রো, আগামীকাল লুঙ্গি নাইট। তবে সকালে যে আগে উঠুক কেউ কারো দিকে তাকাবে না। ছোটবেলায় একবার মনে আছে, তুই আমি সকালে উঠে লুঙ্গি খুঁজে না পেয়ে একই চাদর 2 জনে টানাটানি করে, এক পাশ তুই আরেক পাশ আমি। ওটাই শেষ লুঙ্গি পরা ছিল, এরপর আর লুঙ্গি পরার সাহস করিনি। ফ্রেশ হয়ে আসি, চল একসাথে খাবার খাবো, আর তোদের জন্য কি কি এনেছি দেখাবো। পুতুল পণ করেছে সে আজ রুম থেকে বের হবে না, মানে হবেই না। খাতায় হাবিজাবি আঁকাআঁকি করছে আর ভাবছে দূর একটা মোবাইল থাকলে ভালো হতো। বড় আব্বুর বাচ্চা পরশ, তোর জন্য আমি ফোন পাইনি। ছোট আম্মু, তোমার মেয়ের হাতে এখন ফোন দিলে পড়ালেখা রসাতলে যাবে। তা তুই টপার হলি কি করে? নিজে দামি ফোন ব্যবহার করেও টপার, আর আমাকে দিল না। আচ্ছা এটা কোন চক্রান্ত নয় তো? হতে পারে আমার ফোন থাকলে আমিও টপার হয়ে যাব। একে বিয়ে করব আমি কিছুতেই না। ভাবনার মধ্যেই দরজায় টোকা পড়ল, পুতুল দরজা খোল। আমি আজ রুম থেকে বের হবে না পরশ ভাই। তোমরাই থাকো, তোমরাই আনন্দ করো। তোকে বলেছি দরজা খুলতে, খুলবি কি না বল।
এভাবে চিৎকার করে খুলবি খুলবি বললে সবাই কি ভাববে? তুমি চলে যাও, আমি কি দরজা ভাঙব? পুতুল দরজা খুলে দিয়ে একপাশে দাঁড়িয়ে পড়ল। এসব কি পরেছিস? টি শার্ট আর স্কার্ট। এসব চেঞ্জ করে 3 পিস পর, আর ওড়না সুন্দর করে পরবি। তোর লজ্জা করে না এভাবে বাসায় ঘুরে বেড়াতে? পুতুল নিজের দিকে তাকিয়ে সাথে সাথে একটা তোয়ালে হাতের সামনে পেয়ে সেটা গায়ে জড়িয়ে নিল। তোমার লজ্জা করে না পারমিশন ছাড়া বোনের রুমে চলে আসতে? তা আমার বোনটাকে তুমি জানো না? এই যে তোমার চোখের সামনে জলজ্যান্ত রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে, সে তোমার কে হয়? সে আমার হবু ওয়াইফ, যদিও পার্মানেন্ট না, তবে যতদিন আমার নামের সাথে আছিস ততদিন। তোমার পার্মানেন্ট বউ হতে আমার বয়েই গেছে। এখন কথা কম, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে ভদ্র মেয়ের মতো খাবার টেবিলে আয়। এক কথা কিন্তু আমি বারবার বলা পছন্দ করি না। আমি কি বলেছি আসবো না? যাও তুমি, আসছি আমি। পুতুল সুন্দর একটা 3 পিস পরল, ওড়না সুন্দর করে গায়ে জড়িয়ে খাবার টেবিলে গেল। জুলিয়া বলে, কিরে এমন নতুন বউদের মতো সেজে এসেছিস কেন? জুলির, চুপ কর, আমার মাকে তো দারুণ ভদ্র লাগছে দেখতে। আয় এখানে বসো। পুতুল বসল নীলুফা বেগমের পাশে। সুফিয়া বেগম সবাইকে খাবার পরিবেশন করবে। ছেলে দুটো এখনো আসছে না কেন? ছেলে দুটো মানে? পরাণ ভাইয়া চলে এসেছে। তোর সাথে দেখা হয়নি? না হহ, দেখছো আমাকে একটুও ভালোবাসে না। এত বছর পরে আসলো, আমার খোঁজও নিল না, আবার কিছু গিফটও করল না। অন্য কারো ভাই বিদেশ থেকে আসলে ডাব সাবান আনে, লোশন আনে, ট্যাং আনে, চকলেট আনে, আর আমার ভাই আমার জন্য কিছুই আনলো না। তা তোর ভাই কি এত সাধারণ নাকি যে এসব জিনিস আনবে? সে তোর জন্য বড় কিছু এনেছে। পুতুল চেয়ার ছেড়ে উঠে বলে, তাই? পরাণ রে পিছনে পরশ চোখ বড় বড় করে পুতুলের দিকে তাকিয়ে আছে। পুতুল নম্র কণ্ঠে বলে, কেমন আছো? কেমন থাকবো, আসার সাথে সাথে চোর বলে তাড়িয়ে দিচ্ছিলি। ওই কালো মাস্ক আর কালো জ্যাকেট পরা ডাকাত সাজে তুমি ছিলে। তোমাকে দেখতে চোর লেগেছে, চোর বলেছি এতে আর এমন কি? এখন কি তোর বকবক খাবো নাকি খাবার খেতে দিবি? বকবক মাখিয়ে খাবার খাও, সেই টেস্ট। কি বললি? কই কি বললাম? সবাই খেতে বসেছে, পুতুল নিজের মতো খাচ্ছে। জুলিয়া একবার আর চোখে পরাণের দিকে তাকাচ্ছে, আরেকবার পরশের দিকে। মনে মনে বলে, দূর চোখের সামনে ক্রাশ খাওয়ার মতো দুজন কাজিন বসে আছে, কিন্তু বুঝতে পারছি না কোনটাকে ইমপ্রেস করব। একটা রসগোল্লা তো আরেকটা গোলাপ জামুন। পুতুল সবার আগে খাবার শেষ করে বলে, বড় আম্মু বড় আব্বুর খাবার দাও, আমি নিয়ে যাই। তুই বিয়ের আগেই বউ হওয়ার কেন চেষ্টা করছিস? এখনো তো যথেষ্ট বাচ্চা তুই। বড় হ, তোকে খালামণির ছেলের বউ বানানো হবেই। আমার খাবার শেষ হোক, আমি দিয়ে আসব। তুমি কেন দিবে? আমার হবু শ্বশুরকে আমি খাবার দিব। জুলিয়ার মনটা খারাপ হয়ে গেল। ও বড় আম্মু, আমি নিয়ে যাই। আচ্ছা যা, তবে সাবধানে। পুতুল খাবার নিয়ে পিয়াস সাহেবর রুমে আসলো। খাবার টেবিলে রেখে আস্তে করে পিয়াস সাহেবের পাশে বসে বলে, বড় আব্বু তুমি আমাকে ডেকেছ? আমার মা, তুই এসেছিস। সারাদিন কি করিস বলতো? মাঝে মাঝে অসুস্থ ছেলেটার সাথে গল্পও তো করতে পারিস। আচ্ছা বড় আব্বু, দাদার নাম পিয়াল, তোমার নাম পিয়াস, বাবার নাম পলাশ, তোমার এক ছেলের নাম পরাণ, আরেকজন পরশ। তাহলে ভবিষ্যতে আমার ছেলে হলে তার নাম কি রাখবো? পেয়ারা। পিয়াস সাহেব হেসে বলে, আর প দিয়ে নাম রাখতে হবে না। এসব তো আমার মায়ের কারসাজি।
তার কথা হলো ছেলেদের নাম বাপর নামের সাথে মিলিয়ে রাখতে হবে, এর জন্য সবার নাম এমন। তোর ছেলের নাম রাখবি লাবিব রেহান। দারুণ নাম কিন্তু। তবে তোমাদের সবার নাম একসাথে কিন্তু অনেক ফানি, পিয়াল, পিয়াস, পলাশ, পরাণ, পরশ, পুতুল। সো ফানি বড় আব্বু। ঠিক বলেছিস পুতুল, ছোটবেলায় আমার ফ্রেন্ডরা আমাকে খ্যাপাতো এটা বলে, পিয়াসের পুত্র পরাণ, তাহার ভাই পরশ। আমি না খেপলেও পরশ খুব রেগে যেত। পুতুল জোরে জোরে হেসে বলে, সো ফানি। বাবা তুমি কেমন আছো? পুতুল ওকে বলো আমার রুম থেকে বের হয়ে যেতে। আমার একটাই ছেলে পরশ, তাড়াতাড়ি বের হয়ে যেতে বলো। কিন্তু বড় আব্বু। কোন কিন্তু নেই, আমি যা বলেছি তাই করো। বলেই পিয়াস সাহেব জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। পুতুল চিৎকার করে সবাইকে ডাকছে, পুতুলের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আইসিইউ রুমের বাহিরে পুরো ব্যাপারী পরিবার। সবার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। পলাশ সাহেব সবে মাত্র এসেছেন চট্টগ্রাম থেকে। পরশ ভাইজানের এই অবস্থা কি করে হলো? চাচু বুঝতে পারছি না, বাবা হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়ল। পুতুল আর চোখে একবার পরাণের দিকে তাকালো, তার কি উচিত সবাইকে সবটা বলা, নাকি চুপ করে থাকবে সে? পরশ অগ্নি দৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়ে বলে, চাচু তোমার মেয়েকে জিজ্ঞেস করো ও বাবাকে কি উল্টোপাল্টা বলেছে। ওই ছিল বাবার রুমে বাবার কাছে। পুতুল ভয়ে গুটিয়ে গেল, কি বলবে পুতুল? সত্যিটা নাকি অন্য কিছু? পলাশ সাহেব পুতুলের হাত শক্ত করে ধরে বলে, কি বলেছিস তুই? বাবা আমি তো শুধু। একদম চুপ কর, তোর এত সাহস? আজকে তোর সাহস আমি বের করব। তোর এত জেদ। তোর শরীরে যে রক্ত বইছে সেই রক্ত আমার শরীরেও। 15 বছর বয়সে কেউ বাচ্চা থাকে না। ভাইয়া সুস্থ হোক, তোকে আমি পরে দেখে নিচ্ছি। আর মনে রাখিস বিয়ে তোকে পরশকেই করতে হবে। পুতুলের চোখ দিয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে, পুতুল তার বাবাকে ভয় পায়। পলাশ সাহেব শান্ত স্বরে বলল, বাড়ির মেয়েরা সবাই বাসায় চলে যাও। এখানে কান্নাকাটি করলে রোগী সুস্থ হবে না, তবে পরিবেশ অসুস্থ হবে। সবাই বিনাবাক্য বিনিময়ে বের হয়ে গেল। পুতুলের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে কোন শব্দ বের হচ্ছে না। পুতুল কখনো তার বাবার মুখের উপর কিছু বলতে পারে না। নীলুফা বেগম পুতুলকে নিজের কোলের দিকে টেনে বসালো। নরম স্বরে বলল, কিরে বোকা মেয়ে, এভাবে কাঁদছিস কেন? তোর বাবা তো এমনই, না বুঝে না শুনে আগেই অ্যাকশন। এবার আমার কাছে বল দেখি কি হয়েছে। পুতুল আশেপাশে তাকালো, রিভারের পাশের সিটে জুলিয়া বসা। পেছনে সুফিয়া বেগম একপাশে, আরেক পাশে পুতুল, মাঝখানে নীলুফা বেগম। কিরে কি দেখছিস, বল আমাকে। বড় আম্মু পরাণ ভাইয়া যখন বলল বাবা আমি এসেছি, তখন বড় আব্বু হঠাৎ রেগে গেল। আর বড় আম্মুর তো রেগে যাওয়া বারণ, তাই এমন অবস্থা। বিশ্বাস কর আমি বিয়ে নিয়ে বড় আব্বুকে কিছু বলিনি। নীলুফা বেগম অবাক হলেন, আবার চিন্তিতও হলেন। 2.5 বছর আগে পিয়াস সাহেব পরাণকে যখন ফিরিয়ে আনতে গিয়েছিল, তারপর সেখান থেকে একা ফিরে এসে বলেছিল, নীলুফা আজ থেকে আমাদের এক সন্তান। পরশ ছাড়া আমাদের কোন সন্তান ছিল সে কথা ভুলে যাও। আর হ্যাঁ, আমি বেঁচে থাকি আর মরে যাই, পুতুলকে আমার পরশের বউ করবে। নীলুফা বেগম কারণ জিজ্ঞেস করেছিল, কিন্তু পিয়াস সাহেব শুধু বলেছিলেন, সব কথা যখন তখন বলতে নেই। কিছু কথা প্রকাশের একটা নির্দিষ্ট সময় থাকে। সময় হলে আমি নিজেই তোমাকে বলবো। এখন যেটা বললাম শুধু সেই কথাটা মনে রেখো। আমার কথা বিশ্বাস করছো না কেন বড় আম্মু? আমি সত্যি বলছি। বিশ্বাস কেন করব না? বিশ্বাস করেছি।
নীলুফা বেগম নিজের আঁচল দিয়ে পুতুলের চোখের অশ্রু বিন্দু মুছে দিল। সুফিয়া বেগম বললেন, তুমি ওকে এত আদর দিও না আপা। ও দিন দিন বাদর তৈরি হচ্ছে। তুই ছোট মানুষের মতো থাকবি। তোর ভালো খারাপ আমরা বুঝব। তুই কেন বলবি আমি বিয়ে করব না? আমাদের বলেছে ভাইজানকে বলার সাহস করল কি করে? আম্মু আমার কথাটা তো শোন, আসলে তুই একদম আমাকে আম্মু ডাকবি না। ঠিক আছে খালাম্নি ডাকবো। সুফিয়া বেগম রেগে গিয়ে বলেন, তোর কাছে সব কিছু দুষ্টুমি মনে হয়। নীলুফা বেগম বললেন, ছোট এমন করিস না তো মেয়েটার সাথে। তোরা যা করিস মনে হয় ওর বয়স 15 নয় 30। আপা মনে আছে শাশুড়ি মা বলতেন, মেয়েদের বড় হতে বয়স লাগে না, পরিস্থিতি তাদের বড় করে দেয়। নয়তো 13 বছর বয়সে এই সংসারের হাল ধরে 50 বছর পার করতে পারতাম না। দেখ ছোট, তোর কথায় তোর উত্তর লুকিয়ে আছে। পুতুলের সে পরিস্থিতি নেই। হুট করে ওর উপর পাহাড় চাপিয়ে দিলে পাহাড়ের নিচে চাপা পড়ে ও নিঃশেষ হয়ে যাবে। তাই ওকে সময় দে, বোঝার ও বুঝবে। ডাক্তারের চেম্বারে বসে আছে 3 জন, পরাণ, পরশ আর পলাশ সাহেব। ডাক্তার আব্দুল হালিম বললেন, আপনাদের আগেই বলেছি উনি এখন ক্যান্সারের লাস্ট স্টেজে আছে। তাই কোন বিষয় নিয়ে ওনাকে উত্তেজিত বা চিন্তিত করবেন না। ওনার হার্টের সমস্যাও আছে। তাই যদি কয়েকটা দিন তাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে ওনাকে রিল্যাক্স রাখুন আর বাসার পরিবেশ একদম স্বাভাবিক রাখুন। আমার কাছে এই একটা চিকিৎসা আছে ওনার জন্য। বাকি নয়তো হসপিটালে ভর্তি করে রেখে যান। যে কয়দিন বাঁচে ডাক্তার আর নার্সরা দেখে নেবে। না, ভাইজানকে আগামীকাল সকালেই বাসায় নিয়ে যাব। তারপর যা বলেছেন সেরকম ভাবেই রাখব। যে কেন সময় যে কোন কিছু ঘটে যেতে পারে। ধন্যবাদ স্যার। 3 চাচা ভাতিজা বাহিরে আসলো। একটা রেস্টুরেন্টে বসে আছে 3 জন। পলাশ সাহেব বললেন, পরশ, তোমার বাবার শেষ ইচ্ছে হলো তোমার আর পুতুলের বিয়ে। আমি চাই এটাতে আর বিলম্ব না করতে। তোমার মতামত কি? চাচ্ছু, তোমরা যা ভালো মনে করবে সেটাই। বাবার সুস্থতা আগে ম্যাটার করে। পলাশ সাহেব বললেন, পরাণ, তোমার কি কিছু বলার আছে? বলার থাকলেও তোমরা সে সব শুনবে না। তোমরা সেটাই করবে যেটা তোমরা ডিসাইড করে রেখেছ। তাহলে আমাকে জিজ্ঞেস করার মানে কি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা কি ভুলে গেছ? সরি চাচ্ছু, আমি ওইভাবে বলতে চাইনি। তবে আমি আর কে তোমাদের? আমি ভিনদেশী। এসেছি আবার চলে যাব। তোমাদের সব তো পরশ। ও সারা জীবন তোমাদের পেল, ভবিষ্যতে পুতুলকে বিয়ে করে পুরো রাজত্ব পাবে। তুমি কি বলতে চাও সরাসরি বলো। যদি বলি পুতুলকে আমি বিয়ে করতে চাই তো? তাহলে ভেবে দেখব বিষয়টি। তুমি আর পরশ তো ভিন্ন না। এটাই তো ভেবে দেখতে হবে আমার বেলায়। পরশ বলল, ভাইয়া, তুই চাইলে পুতুলের বিয়ে তোর সাথে হবে। চাচ্ছু, তোমার কোন আপত্তি আছে? না পরশ, তোমার আপত্তি না থাকলে আমারও নেই। বাসায় ফিরে যে যার মতো রুমে চলে আসলো। পুতুল নিজের ডায়েরিতে কিছু লিখছিল। জুলিয়া এসে বলে, এই পুতুল, বলতো আমার আর পরাণ ভাইয়ার জড়ি কেমন হবে? পুতুল অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, একদিনে তোমরা প্রেমও করে ফেলছ। কিন্তু কখন করলা প্রেম? তোর মাথায় সমস্যা আছে পুতুল। পরশ ভাইয়ার ডাক্তার হওয়া উচিত ছিল। তোর মতো পাগলের সাথে বেচারা সারা জীবন কিভাবে কাটাবে? সমস্যা নেই তোমার, পরাণ তো ডাক্তার, তোমার মতো পাগলিকে ঠিক সামলে নিতে পারবে। আমি পাগলি? দেখছো তুমিই পাগলি। কারণ পাগলকে পাগল বললে চেতে যায়।
বাই দা ওয়ে পরশ ভাইয়া কিন্তু বারণ ভাইয়ার থেকে একটু বেশি কিউট। সবাই তো বলবে পুতুল তুই জিতছিস। হায় ভাবতেই লজ্জা লাগে। জুলিয়া বলে, বেশি কথা বললে হিন্দি সিরিয়ালের মতো তোকে অজ্ঞান করে পরশ ভাইকে আমি জামাই করে নেব। যদি এটা করতে পারো তাহলে তুমি যা চাও তাই আমি তোমাকে দেব, আর না পারলে আমি যা চাই দিতে হবে কিন্তু। পরশ ভাই ছাড়ো, আমার লাগছে। লাগুক। তুই এত রাতে আমার রুমে কেন এসেছিস? হাতটা ছাড়ো বলছি। তুমি এত কাছে থাকলে কি করে বলবো? নে ছাড়লাম, এবার বল, তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে না? কেন, আমাকে বিয়ে করার জন্য বুঝি তুই উতলা হয়ে আছিস? দূর, কি যে বলো না। তোমাকে বিয়ে করব নট। যা রুম থেকে এখন বের হ। তোর হবু বর দেখলে বিয়ে ভেঙে যাবে। আচ্ছা, যার সাথে বিয়ে ঠিক হয় সেই তো হবু বর। তাহলে এই রাতে তোমার রুমে থাকলে তুমি বিয়ে ভেঙে দেবে? পুতুল তুই যাবি? উহু বলেই ফট করে পরশের বেডে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে বলে, আজ আমি এই রুমেই ঘুমাবো। পুতুল ওঠ বলছি, কেউ দেখে ফেলবে। তুই এই রাতে উপরে কেন এসেছিস? আমি জানি তুমি এখন চেঁচামেচিও করবে না, তাই আজ এখানেই ঘুমাবো। পুতুল ওঠো আর ভালয় ভালয় চলে যা নিজের রুমে। বলতে আর একটু সামনে আসতেই বেখেয়ালি ভাবে খাটের কোনায় পা লেগে সোজা পুতুল উপর পড়ে গেল। পুতুল চিৎকার করার আগেই এক হাত দিয়ে কাঁথার উপর দিয়ে পুতুলের মুখ চেপে ধরল, অন্য হাত দিয়ে নিজের শরীরের ভার ব্যালেন্স করছে। পুতুল উমম উমম করতে লাগল। আমি হাত সরাতে পারি, কিন্তু তুই চিৎকার করতে পারবি না। পুতুল মাথা নাড়িয়ে সম্মতি জানালো। পরশ হাত সরিয়ে উঠে আসতে চাইলে, পুতুল কাঁথা সরিয়ে উঠতে চাইলে পরশ সহ দু জনে নিচে পড়ে গেল। পরশ নিচে, পুতুল উপর। মাথায় ভালোই লেগেছে পরশের। পুতুল হাসতে হাসতে বলে, তোমার শরীরে তো একটুও শক্তি নেই। তুমি কিসের জন্য জিম করো তাহলে? আমার শিরের উপর থেকে নেমে কথা বল। আমি হাত দিয়ে নিজের ভার সংযত করছিলাম যাতে তুই চ্যাপ্টা না হয়ে যাস। এর জন্য সহজে পড়ে গেছি। মাথা মোটা স্বর এখন। পুতুল পরশের শরীরের উপর থেকে উঠে বেডে বসে বলে, তোমার মাথায় তো চোট লেগেছে। এক কাজ করো তুমি বস, আমি ফ্রিজ থেকে বরফ এনে দেই। পরশ উঠে এসে বলে, তুই বের হবি কিনা? পুতুল বলে, বের হতেই পারি, তবে আমার কথার উত্তর দাও, যা বলার দিনের বেলা বলবি। এখন মানে কেটে পড়। পুতুল ফিসফিস করে বলে, এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ। চলো মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে। এমন কাকের মতো কণ্ঠ নিয়ে রাতের বেলা আমাকে ভয় দেখানোর জন্য গান গাইছিস? দেখ পুতুল, চলে যা, ভালোভাবে বলছি, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। খারাপ কিছু করো, তাহলে সবাই বুঝবে তুমি কত খাবার, আর বিয়ে টিয়ে দিবে না তোমার সাথে। পরশ পুতুলের উড়না দিয়ে মুখ বেঁধে কোলে তুলে নিল। আস্তে করে দরজা দিয়ে বের হয়ে নিচে চলে আসলো। পুতুল বের হয়ে আসার সময় দরজা খোলাই ছিল। ডুপ্লেক্স বাসা। নিচ তলায় পুতুলরা থাকে, উপরে পরশরা। পুতুলকে নামিয়ে দিয়ে বলে, সোজা নিজের রুমে ঢুকবি। একটু এদিক সেদিকে করলে এভাবে নিয়ে ছাদ থেকে ফেলো দেব। পরশ চলে গেল। পুতুল ড্রয়িং রুমেই দাঁড়িয়ে নিজের মুখ থেকে ওড়না খুলে পরশকে মনে মনে বকতে লাগলো। টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে গিলতে লাগলো। নীলুফা বেগম সবটা দেখেছেন। শেষে নিজেও যে শুয়ে পড়লেন। আজ হয়তো ঘুম নামবে না চোখের পাতায়। নিজের পাশের জায়গাটা খালি। ওদিকে তাকালেই বুকের ভেতর হাহাকার করে উঠে। কাঁদতে কাঁদতে কখন চোখ লেগে গেছে। সকালে সবাই নাস্তার টেবিলে বসতেই পলাশ সাহেব বলল, আমার একটা কথা জানানোর ছিল তোমাদের সবাইকে।
পুতুল তখন স্কুল ড্রেস পরে টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, আম্মু আমি গেলাম। পলাশ সাহেব বললেন, যাওয়ার আগে আমার কথা শুনে যাও। বাবা আমার তো দেরি হয়ে যাবে। পরাণ তোমাকে দিয়ে আসবে গাড়ি দিয়ে। এখন কথা শুনো। তোমরা সবাই জানো পরশের সাথে পুতুলের বিয়ে, কিন্তু আমরা তিনজন ডিসাইড করেছি পুতুলের বিয়েটা পরাণের সাথে হবে। পুতুল আর কোন কথা না শুনে দুম করে বের হয়ে গেল। পরাণ উঠে পুতুলের পিছু পিছু যাওয়ার জন্য পা বাড়তেই নীলুফা বেগম বলেন, ছোট ভাইয়ের বউয়ের দিকে পা বাড়াতে নেই, নিজের স্থানে থাকো। বিয়েটা পরশের সাথে, ঠিক তাই এটাই হবে। আমি আর কোন কথা শুনতে চাই না। ভাবি পরশ আর পরাণের মধ্যে পার্থক্য কি? একজনের সাথে হলেই তো হলো। ভাইয়ার ইচ্ছে ছিল পুতুলকে তার পুত্রবধূ করবে। তুমি ভুলে যাচ্ছ পলাশ, পুতুলের বয়স 15 আর আমাদের পরাণের বয়স 28। সবকিছুর একটা পারফেক্ট ম্যাচ আছে। পরাণ নিজের রাগ সংযত করে বলে, আসলে সমস্যা বয়স না, সমস্যা হলাম আমি। তোমরা আমাকে নিজেদের ছেলে ভাবোই না, তাই তো পরশ আর আমার মধ্যে এত ভেদাভেদ কেন? পুতুলের বিয়ে যদি দিতেই হয় তাহলে আমার সাথেই দিতে হবে, নয়তো না। হয়তো আমি, নয়তো বাহিরের কেউ, তবুও পরশ না। পরশ বলল, আম্মু বিয়েটা ভাইয়ার সাথেই দাও। আর এটা নিয়ে আমিও কোন কথা শুনতে চাই না বলেই বাসা থেকে বের হয়ে গেল। নীলুফা বেগম বললেন, পরাণ তুমি কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছো, তাহলে এসব করার মানে কি? বিয়েটা হলে আর কখনো যাব না। মিম, নোভা, শাওন পুতুলকে দেখেই ছুটে আসে, কিরে পুতুল এই কয়েকদিন স্কুলে আসলি না কেন? শাওন, তোর ফুপির বাসা যেন কোথায়? রংপুর, কিন্তু তার বাসা দিয়ে কি করবি? তোর ফুপা তো প্রিন্সিপাল, তাই না? হ্যাঁ, তাই এবার বল এসব জেনে কি করবি? শোন, এক আধ বুড়ো কাজিনদের সাথে আমার বিয়ে ঠিক করছে পরশ ভাই, তাও চলতো, কিন্তু এটা চলবেই না, তাই পালাবো ভাবছি। মিম অবাক হয়ে বলে, তোর বিয়ে ঠিক করেছে মানে? আরে জানিস তো বড় আব্বু অসুস্থ, তো তার ইচ্ছে আমাকে বউ বানাবে তার ছেলের। কি বলছিস, এর জন্য বাল্য বিবাহ? এই আমি কি আমার পরিবারের নামে থানায় কেস করব? পরশ পেছনে থেকে বলে, এই ভালোবাসিস বাবাকে? আমি জানি তোর উল্টোপাল্টা কথা শুনেই বাবা অসুস্থ হয়েছে, তাই বিয়েটা তোকে করতেই হবে। বললেই হলো বিয়ে করতে হবে, আর করলে তোমাকে করব, তবুও পরাণ ভাইয়াকে নয়। কই তাল গাছ আর কই ধান গাছ? দেখ পুতুল, তুই বিয়েতে রাজি হোস বা না হোস, বিয়ে তোকে করতেই হবে। এই নে ব্যাগ। ব্যাগ রেখে স্কুলে এসেছিস রঙ্গ করতে? রঙ্গ করতেই এসেছি তো। তুই ব্যাপারী বাড়ির মেয়ে, আবার ব্যাপারী বাড়ির বউ, তাই এসব রঙ্গ করা চলবে না। পা ভেঙ্গে ঘরে বসিয়ে রাখব। পুতুল হুট করে দৌড়ে কিছুটা দূরে যেয়ে বলে, যাও যাও, তোমাকে ভয় পাই নাকি? একবার তোমার কলেজে তোমাকে কিস করেছি, এবার কিন্তু এই আমার স্কুলের ভরা মাঠে করব। এরপর তোমার আর কোন মান সম্মান থাকবে না, সমাজে মুখ দেখাতেও পারবে না, কেউ বিয়েও করবে না। তবে রে দাঁড়া তুই। পুতুল ক্লাসে ঢুকে গেল। পরশ পুতুলের স্কুল থেকে ফিরে বাসায় ঢুকতেই নীলুফা বেগম বললেন, পরশ আমার রুমে আসো তো, তোমার সাথে কথা আছে। পরাণ বলল, আম্মুর কথা শোনার আগে আমার কথা শুনে যা। হয়তো পুতুলের সাথে আমার বিয়ে, নয়তো সারা জীবনের জন্য এই পরিবারের সাথে আমার বিচ্ছেদ। এবার তুই যেটা চাস। নীলুফা বেগম আর পরশ মুখোমুখি বসে আছে। নীলুফা বেগম বললেন, পরশ তোমার বাবার ইচ্ছে পুতুলের বিয়েটা তোমার সাথে হবে, আর আমি জানি তুমি তার কথার মর্যাদা রাখবে। কিন্তু ভাইয়া তো চলে যাবে আমাদের ছেড়ে, যে কখনো ছিলই না, তার থাকা না থাকা কোন ফ্যাক্ট না। তুমি কি চাও না ভাইয়া থেকে যাক?
কে থাকলো কে চলে গেল সেসব আমি জানতে চাই না, আমি জানি তোমার বিয়ে পুতুল সাথে হবে মানে তাই হবে। আম্মু আমার কথাটা শোন। বেশ খানিকক্ষণ জনে কথা বলল। পরশের সব কথা শুনে নীলুফা বেগম বলেন, তোমার যেটা ভালো মন হয় করো, তবে মনে রেখো, চিন্তা করো না আম্মু, আমার সব মনে থাকবে। পরশ বের হয়ে আসতেই পরাণ বলে, কিরে তোর ডিসিশন কি? ডিসিশনের কি আছে? বলেই তো দিয়েছি তোর আর পুতুলের বিয়ে। পরাণ পরশকে জড়িয়ে ধরে বলে, ভাই আমি জানতাম তুই অন্তত বুঝবি আমাকে। সুফিয়া বেগম পলাশ সাহেবকে বললেন, আমার মেয়েটা সবে পুতুল খেলা ছেড়েছে, এখনই তোমরা ওর বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছ। পরশের সাথে তাও মানা যায়, কিন্তু পরাণ তো ওর অর্ধেকের চেয়ে বড় বেশি, কই 15 কই 31। আমার মেয়েটার সাথে এই অন্যায় করো না, আমার এইটুকু মেয়ে। কথাগুলো বলছেন আর অশ্রু বিসর্জন দিচ্ছেন। দেখো সুফিয়া, এসব বয়স কোন বিষয় না, দেখবে পরাণ ওকে খুব ভালো রাখবে। আমার মেয়েটাকে তোমাদের কি মনে হয় কাঠের পুতুল? ভুলে যাচ্ছ কেন, ও জলজ্যান্ত একটা মানুষ, ওর ইচ্ছা অনিচ্ছা আছে। আর বিয়েটা কোন পুতুল খেলা না, এটা সারা জীবনের প্রশ্ন, আর আমি আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কিছু হতে দেব না। হয়তো বিয়ে পরশের সাথে হবে, নয়তো আমার মেয়েকে নিয়ে আমি এবাড়ি ছেড়ে চলে যাব। মেয়েটা তোমার একার না, আমারও। তাই বিশ্বাস রাখো আমার উপর, দেখবে সব কিছু ভালোই হবে। পুতুল ক্লাস শেষ করে একটা প্রাণ চাটনি কিনে খেতে খেতে আসছিল। পুতুলের সাথে মিম আর শাওন। হুট করে পরাণ পুতুলের সামনে এসে বলে, পুতুল চল আমার সাথে। তোমার সাথে কেন যাব? আমার পা কি ভাঙ্গা নাকি আমি লুলা? এভাবে বলছিস কেন? আজ বাদে কাল তুই আমার বউ হবি, তাহলে সমস্যা কি? আজ বাদে কাল যখন বউ হব তখন দেখা যাবে ভাইয়া, এখন তো আমি তোমার বউ না। তাই রাস্তা ছাড়ো, নয়তো আমি চিৎকার করে মানুষ জড়ো করব। কিরে পুতুল, বেয়াদবি করছিস কেন? আজ বাদে কাল আমার বর হবে, তোমার সাথে আদব আর বেয়াদবের কি আছে? পরাণ পুতুলের হাত ধরতে চাইলে পুতুল বলে, আমার হাতে তুমি যদি হালকা একটু টাচও করো তাহলে রাস্তায় বসে কান্নাকাটি শুরু করব। পরাণ বলে, তোকে আমি পরে দেখে নিচ্ছি। আচ্ছা সময় নিয়ে ভালো করে দেখো। পরাণ চলে যেতেই মিম বলে, এই লোকটার সাথে তোর বিয়ে ঠিক হচ্ছে? আরে হ্যাঁ, তোরাই বল, এর সাথে আমাকে মানায়। মানিয়ে নিলেই মানাবে, কারণ দেখতে হ্যান্ডসাম, তবে পরশ ভাইয়ার চেয়ে একটু কম। শোন, তুই আমার জায়গায় ওকে মানিয়ে নে, আমি এ বিয়ে করছি না। আমার এ বি সি 3টা প্ল্যান আছে, একটা কাজে লাগিয়ে বিয়ে থেকে মুক্ত হয়ে যাবই। পুতুল বাসায় এসে ব্যাগ রেখে ড্রেস চেঞ্জ করে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্ক বের খেতে খেতে বলে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা লা। এই দুই গানের মধ্যে তো কোন কানেকশন নেই, তুই কি জগা খিচুড়ি গাইছিস? উফ হানি লাভ ইউ। জগা খিচুড়ি মাই ফেভারিট, চালে ডালে সবজি মাংসা সব মিলে একদম ফাটাফাটি। এই তুই কি বললি আমাকে? ডিয়ার হানি ডিয়ার হানি ডিয়ার হানি, আই লাভ ইউ। তুই যে সারাদিন বলতে থাকিস আমি পিচ্ছি, আমার বিয়ে কেন দিচ্ছ, আমি বাচ্চা, আমি তো ভাজা মাছ উল্টে খেতে পারি না, সেসব কি আমার রাগী হানি? আমি ভাজা মাছ উল্টে খেতে না পারলে কি? আমি তো কাঁচা মাছ ভেজে না উল্টেই খেতে পারি। তুই কি ভুলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলছিস? উহু, আমি জানি, আমি ব্যাপারী বাড়ির ছোট নবাব রেজওয়ান মাহমুদ পরশের সাথে কথা বলছি। তাহলে আমাকে তুই ভয় পাস না? নোহানি, তোমাকে কেন ভয় পাবো? কয়েকদিন পর তুমি আমার হাবি হবে, তোমাকে ভয় পেলে চলবে নাকি?
কথা বলতে বলতে পুতুল খেয়াল করল পরাণ আসছে। পুতুল নিজের হাত থেকে অল্প একটু কোল্ড ড্রিঙ্ক নিচে ফেলে দিল। পরশ আর একটু সামনে এগিয়ে এসে বলে, কি আবোল তাবলো বলছিস? তুই আমাকে ভয় পাস না? পুতুল আর একটু এগিয়ে এসে পড়ে যেতে নিলে পরশ পুতুলকে ধরে ফেলে, পরশের এক হাত পুতুলের কোমরে আরেক হাত পুতুলের পিঠে। পুতুল চোখ বন্ধ করে পরশের শার্ট খামচে ধরেছে। কিরে সোজ হ, চোখে দেখিস না? পুতুল সোজা হয়ে পরশের বুকে একটা হাত রাখল। দুজন একদম অনেক কাছাকাছি। হঠাৎ দুজনের দৃষ্টি একে অপরের দৃষ্টিতে স্থির হল। চোখে চোখে যেন কত কথা বিনিময় হচ্ছে, অথবা একজন অপরজনের চোখের ভাষা বোঝার চেষ্টা করছে। পরাণ হাত তালি দিয়ে বলে, বাহ, তোর সাথে বিয়ে না হোক, বাসর সেরে তাকে ভাইয়ের হাতে তুলে দিবি। সাপও মরল না, লাঠিও ভাঙল না। পরশ পুতুলকে সরিয়ে দিয়ে বলে, সোজা নিজের রুমে যাবি। একটা কথাও আমি শুনতে চাই না, যা বলেছি তাই। ভাইয়া, তুমি বাহিরের দেশে থাকো তাই বলে বাঙালিদের এত নিচু ভাববে? তুমি যে বিষয়ে বলছো আমার কথা তো বাদ দিলাম, পুতুলের সেই বিষয়ে কোন ধারণাও নেই। ওর মন হলো সদ্য ফোটা গোলাপের মতো পবিত্র। আর পবিত্র জিনিস তুমি অযথা কলঙ্ক লেপন করো না। বুঝলাম পুতুল একদম পবিত্রতার দেবী, কিন্তু তোর তো সব বিষয়ে ধারণা আছে, তাহলে তুই কি করতে চাইছিলি? দেখ, আমি কিন্তু দেখেছি তোর হাত কোথায় কোথায় ছিল। আমি শেষবারের মতো বলছি, নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করো, নয়তো আমরা আমাদের ডিসিশন পরিবর্তন করতে বাধ্য হব। চোখে দেখলেই সব সত্যি হয় না। নিচে তাকিয়ে দেখো, ওপরে যেতে নিলে আমি জাস্ট ওকে সেভ করেছি। যেটা মানুষ হিসেবে আমার দায়িত্ব, সেখানে এত নোংরা চিন্তা আনার মতো মন মানসিকতা পরিবর্তন করো। আচ্ছা সরি, আমার বোঝার ভুল হয়েছে, কিন্তু আমার বিয়ের ডেটটা কবে ফিক্সড করছিস? আগামী সপ্তাহে। আর এখন ঘরোয়া পরিবেশ, নিজেদের আত্মীয় স্বজনরা মিলে বিয়ের অনুষ্ঠান হবে। পরবর্তীতে পুতুলের যখন 18 বছর পূর্ণ হবে তখন ধুমধাম করে অনুষ্ঠান হবে। ধন্যবাদ ভাই, আর সরি, আমার এমনটা বলা উচিত হয়নি। সরি বলে সব শেষ করা যায় না। বুলেট একবার ছুড়লে যেমন আর ফেরত নেয়া যায় না, ঠিক কথা মুখ থেকে বের হওয়ার পর আর ফেরত নেয়া যায় না। তাই দুটোই নিশানা বুঝে বের করতে হয়। আচ্ছা তুই থাক, আমি একটু বের হব। পরাণ চলে গেলে পরশ পুতুলের রুমে আসে। পুতুল তখন মুখ গোমরা করে বসে আছে। পরশ একটু দূরে দাঁড়িয়ে বলে, গোমরা মুখে প্যাঁচা বসে থাকে? তুই তো এই বাড়ির প্রিন্সেস, তুই কেন গোমরা মুখে বসে আছিস? পুতুল পরশের বেশ খানিকটা কাছে এসে বলে, তুমি আমাকে কেন পছন্দ করো না পরশ ভাই? আমি কি দেখতে খুব বাজে? কি বলছিস? আমি কি কখনো তোকে বলেছি এ কথা? আমার কথাটা রাখবে পরশ ভাই। দেখো, কিভাবে ভালোবাসতে হয় আমার জানা নেই। শুধু আমি জানি আমার কোনটা চাই আর কোনটা চাই না। তুমি আমাকে ভালো না বাসো, তোমার পরশে রাখো। আমি না হয় কয়েক বছর পর জোর গলায় বলবো তোর পরশে প্রেম। কথা শেষ করেই পুতুল নিজের পা উঁচু করে পরশের অধরে অধর মিলিয়ে দিল। পরশ এক ঝটকায় পুতুলকে সরিয়ে ঠাসঠাস করে একটা চর দিয়ে বলে, এসব অসভ্যতা কোথা থেকে শিখেছিস? পুতুলের চোখ থেকে টুপটুপ করে অশ্রু ঝরছে। মুখ দিয়ে একটা শব্দও বের করছে না, ঠোঁট কামড়ে চোখ থেকে নীরব অশ্রু বিসর্জন দিচ্ছে। পরশ একটু সামনে এসে পুতুলের দুই কাঁধে হাত রেখে বলে, কি রে, উত্তর দিচ্ছিস না কেন? উত্তর দে। পুতুল হুট করে পরশকে জড়িয়ে ধরল। আমাকে মারো, বকো, যা খুশি করো, তবুও পরাণ ভাইয়ার সাথে আমার বিয়েটা দিও না। তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার সব কথা শুনবো, একদম তোমার মনের মতো চলবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না।
পরশ পুতুলকে সরিয়ে দিয়ে বলে, আজ বাদে কাল আমার ভাইয়ের বউ হবি, তোর এসব বলতে লজ্জা করছে না? তুই ছোট ছোটর মতো থাক, যা হচ্ছে তাতেই সবার মঙ্গল। বলেই হনহন করে চলে গেল। পুতুল বালিশে মুখ গুজে কান্না শুরু করল। এমন সময় জুলিয়া এসে বলে, পুতুল দেখ তোর জন্য পরাণ ভাইয়া কি নিয়ে এসেছে। পুতুল ভারী কণ্ঠ বলে, তুমি এখন যাও, আমার এসব দেখার ইচ্ছে নেই। সে কি কথা পুতুল, তোর জন্য আইফোন নিয়ে এসেছে, এই দেখ। অন্য সময় হলে পুতুল আনন্দে লাফিয়ে উঠত, কিন্তু আজ পুতুলের মন একদম ভালো নেই। জুলিয়া পুতুলকে টেনে তুলে বলে, এই দেখ তোর ড্রিম। পুতুলের চোখে পানি দেখে বলে, তুই কাঁদছিস কেন? তোকে তো কোথাও পাঠাচ্ছে না, তুই বিয়ের পরেও এ বাসায় থাকবি। পুতুল জুলিয়ার কথার উত্তর না দিয়ে ছুটে চলে আসলো নিজের মায়ের রুমে। সুফিয়া বেগম বারান্দায় বসেছিলেন। পুতুল যে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। সুফিয়া বেগম ঘাবড়ে গেলেন, কিরে মা, তোর কি হয়েছে, কাঁদছিস কেন? বল আমাকে কি হয়েছে। আমি এই বিয়ে করব না। তুমি বাবাকে বুঝিয়ে বলো আম্মু। কান্না বন্ধ কর, আমিও এই বিয়ে হতে দেব না। লাগলে মা মেয়ে আন্দোলন করব। পুতুল কান্না থামিয়ে বলে, সত্যি? হুম সত্যি। পুতুল হেসে নিজের রুমে চলে আসে। এসে দেখে বেডের উপর অনেকগুলো চকলেট রাখা। চকলেট দেখেই খেতে শুরু করে। তারপর মনে মনে বলে, প্ল্যান এ ফেইল করেছে তো কি, প্ল্যান বি তো কাজ করেছে। সেটা ফেইল করলে প্ল্যান সি তো রেডি আছেই। নিমিষেই কয়েকটা চকলেট শেষ করে ফেলল পুতুল। তারপর ভাবল, বিয়ে না করলে কি, আইফোন তো নিতেই পারি। প্ল্যান সি সাকসেসফুল করতে ফোন তো লাগবেই। পুতুল উঠে দাঁড়িয়েছে এমন সময় পরাণ দরজার সামনে দাঁড়িয়ে বলে, পুতুল তোর সাথে কথা আছে। তুমি বলো, আমি শুনছি। বয়রা তো নই যে শুনব না। রুমে এসে কথা বলতে পারি। নাহহ পারো না? মুভিতে দেখো না ছেলে মেয়ে একই রুমে থাকলে লোকে বদনাম দেয়। আমাদের তো বিয়ে হচ্ছে, তাহলে সমস্যা কোথায়? বিয়ে হচ্ছে তার মানে এটা ভবিষ্যৎকাল। আর ভবিষ্যৎ হবে মানে হতেও পারে আবার নাও হতে পারে। তাই বর্তমানে যা চলছে সেটা ফলো করো। আচ্ছা এই ব্যাগ দুটো ধর। পুতুল হাত বাড়িয়ে ব্যাগ নিল। একটাতে ড্রেস, আরেকটাতে তোর জন্য একটা মোবাইল আর কিছু ছোট ছোট গিফট আছে। এসব তো কিছুই না, বিয়ের পর তোকে অনেক শপিং করে দেব। আচ্ছা এবার যাও। শোন পুতুল, আমি তোকে ভালোবাসি। তা তো আমাকে বাড়ির সবাই বাসে। বলেই মুখের উপর দরজা বন্ধ করে দিল। তারপর বিড়বিড় করে বলে, আসছে উড়ে এসে জুড়ে বসতে, শালা তোকে বিয়ে করে সারা জীবন শুনব টাকার জন্য সুগার ড্যাডি বিয়ে করেছে। লজ্জা নাই? আমার মতো বাচ্চাকে বিয়ে করতে চাস? আমাকে তো চিনতে পারেনি তুমি, আর তোমার ভাই কি ভেবেছে আমাকে? নাকে দড়ি দিয়ে যদি না ঘোরাই তবে আমার নামও পূর্ণিমা জাহান পুতুল না। শখ কত তো বিয়ে করবে আমাকে। পরশ একটা রেস্টুরেন্টে বসে আছে। কিছুক্ষণ বসে থেকে একজনকে কল করল। রিসিভ হতেই বলে, কি তোমার আর কতক্ষণ লাগবে? এই তো চলে এসেছি। সামনে তাকিয়ে দেখে পিয়লি। হাই পিয়লি, কেমন আছো? বসো। গুড, তুমি কেমন আছো পরশ? আছি আলহামদুলিল্লাহ। তোমাকে যা যা বলেছি মনে আছে তো? হ্যাঁ মনে আছে। সব একদম পারফেক্ট ভাবে করবে। টেনশন নিও না সুইটহার্ট, ওসব আমার হাতের খেল। রাতে ডিনার টেবিলে সবাই খেতে বসেছে। পলাশ সাহেব বললেন, পরশকে দেখছি না যে। পরাণ বলল, এখনো বাড়ি ফেরেনি। জুলিয়া বলে, তাহলে আমি ওয়েট করি, পরশ ভাইয়া ফিরলে একসাথে খাবো। পুতুল হেসে বলে, সে তোমার বর নাকি?
তার জন্য ওয়েট করবে। হতেও পারে সে খেয়ে আসলো। সবার কথার মাঝেই কলিং বেল বেজে উঠল। একজন সার্ভেন্ট যে দরজা খুলে দিতেই পরশ আর পিয়লি ভেতরে আসলো। পরশ এসেই বলে, বাহ, ভালো সময় এসেছি, আমরাও ফ্রেশ হয়ে আসি, একসাথে খাবো আর ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। জুলির ওকে তোর রুমে নিয়ে যা, একটু ফ্রেশ হয়ে আসুক। পুতুল কপাল কুঁচকে তাকিয়ে রইল মেয়েটার দিকে। তারপর মনে মনে বলে, আমার মতো সুন্দরী রেখে শেষে কিনা এই বিলেতি মুলাকে পছন্দ করল। থাকুক, তাতে আমার কি। একদিন কাঁদবে আর পুতুল পুতুল করবে, কিন্তু তখন আর পুতুলের নাগাল পাবে না। নীলুফা বেগম আর চোখে পুতুলের দিকে তাকিয়ে আছেন। পুতুলকে তার ভীষণ পছন্দ। পরশ আর পিয়লি এসে খেতে বসল। পিয়লি বসেছে পুতুলের পাশে। পিয়লি বলে, হেই কিউট বেবি, তোমার নাম কি? আমি বেবি না, বিয়ে দিলে আমার নিজের বেবি থাকতো। পুতুলের কথা শুনে সবাই পুতুলের দিকে বড় বড় চোখ করে তাকালো। পুতুল হেসে বলে, আসলে এই কথাটা পরশ ভাইয়া আমাকে বলেছে। পরশের কাশি উঠে গেল পুতুলের কথা শুনে। পলাশ সাহেব ধমক দিয়ে বলে, পুতুল খেতে বসে এত কথা কিসের? চুপচাপ খাবার শেষ করো। খাবার শেষ করে সবাই বসে আছে। পুতুল তখনও খাচ্ছে। পরশ বলে, চাচ্চু ওর নাম ফারিহানুর। আমরা একে অপরকে পছন্দ করি। খাবার রেখে পুতুল অট্টহাসিতে ফেটে পড়ল। সবাই হতভম্ব হয়ে গেল পুতুলের হাসি দেখে। পরশ ধমক দিয়ে বলে, পুতুল তুই কিন্তু বেশি করছিস। আমি কোন জোকস বলিনি কিন্তু। জোকস নয় তো কি? ওর আর তোমার বয়স দেখো, মনে হচ্ছে মা ছেলে। বলে আমার হাসা শুরু করল। একদম বাজে বকবি না পুতুল। ও আমার মাত্র 4 বছরের সিনিয়র। তাতে কি? ভালোবাসা বয়স দেখে হয় নাকি? পুতুল আর কোন কথা না শুনে উঠে চলে আসলো হাসতে হাসতে। আসার সময় বলে, ভালোবাসা অন্ধ, তাই পরশ ভাইয়ার নাকে আসে না বয়সের গন্ধ। পলাশ সাহেব রেগে বলেন, কি হচ্ছে কি এসব পরশ? চাচ্চু আমি নূরকে পছন্দ করি, আর আশা করি তোমরা মেনে নেবে। পরাণ নির্বিকার, সে তো পিয়লিকি দেখেই ভয়ে আটোসাটো হয়ে আছে। নীলুফা বেগম বললেন, ভাইজান ওদের যা ইচ্ছে করুক। ও যদি এই মেয়েকে নিয়ে সুখে থাকতে চায় থাকুক, এখনকার ছেলেমেয়েরা বেয়াদব। বাবা মায়ের কথা শুনে না। আমরা একটা কথা বললে তারা সেই কথার বিপরীতে 100 যুক্তি হাজির করে। জুলিয়াও চলে আসলো হনহন করে। এসে দেখে পুতুল এখনো হাসছে। জুলির বালিশ এনে পুতুলের শরীরে ছুঁড়ে মেরে বলে, হাসি থামাবি নাকি? কখন থেকে পাগলের মতো হেসে যাচ্ছিস? আমার মুখ, আমার দাঁত, আমার মন, আমার হাসি, তাতে তোমার কি সমস্যা? আর সার্কাস দেখে হাসব না? ব্যাপারী বাড়িতে বিয়ের ধুম লেগেছে, নিকট আত্মীয় স্বজন দিয়ে বাড়ি পুরো ভরপুর। মিউজিকের আওয়াজ জানান দিচ্ছে নতুন কিছু সূচনার। সুফিয়া বেগম বললেন, আমি কিভাবে আমার ভাইদের বলবো? যদি বলি আজই আসো, পুতুলের বিয়ে আজই হবে, তাহলে তারা ভীষণ রেগে যাবে। বলবে এত তাড়াহুড়ো করার কি আছে? পলাশ সাহেব বললেন, তাদের বলতে হবে না, আমার মেয়ে আমি বুঝে নেব। হলুদ লেহেঙ্গা সাথে আর্টিফিশিয়াল ফুলের গহনা পরে পুতুলকে পরী লাগছে। পুতুল বসে বসে চকলেট খাচ্ছে। পিয়লি পুতুলের পাশেই বসা। পুতুল বলে, শোন, আমার বিয়েটা আরো 3 দিন পর হতো যদি তুমি আমাদের বাসায় না আসতে। তোমাকে কেন আসতে হলো? তুমি পরশ ভাইয়াকে ভালোবাসো, বিয়ে করো, যা খুশি করো, আমার বিয়ের পর আসতে পারতে না? তুমি কি পরশকে পছন্দ করো? বই গেছে আমার তার মত রসকসহীন ছেলেকে পছন্দ করতে, যেই না চেহারা নাম রাখেছে পেয়ারা।
একদম উল্টো পাল্টা কথা বলে আমার মুড খারাপ করবে না। একটু পর আমি নাচবো কি গানে জানো? তুমি নাচতে পারো, আমি সব পারি। পরশ সহ বাকি আত্মীয় স্বজনরা সবাই একে একে পুতুলকে আর পরাণকে হলুদ দিয়ে যাচ্ছে। পরাণ ছটফট করছে, চোখে মুখে আতঙ্ক। পিয়লি পরাণকে হলুদ লাগানোর সময় কানে কানে বলেছে, খেলা মাত্র শুরু। এতেই পরাণের অবস্থা খারাপ। পুতুলকে এত আনন্দিত দেখে পরশ বেশ টেনশনে পড়ে গেল। মনে মনে বলে, নিশ্চিত এই মেয়ের মাথায় কোন খুরাফাতি বুদ্ধি ঘুরছে, নয়তো এমন শান্ত থাকার মেয়ে তো পুতুল না। পুতুল নিজের লেহেঙ্গা হাতে উঁচু করে ধরে রুমে চলে আসলো। রুমে এসে কোনোমতে দরজা চাপিয়ে রেখে ওড়না বেডে ফেলে রাখল। ফুল স্পিডে গান ছাড়ল। ভিডিও অন করে গানের তালে নাচা শুরু করল। তোমরা দেখ গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। পরাপড়শি যত নারী, আইলা সবে সারি সারি। এগো সোহাগ ও চন্দন ও দিলাম, ছিটাইয়া ছিটাইয়া। এমন সময় পরশ পুতুলের রুমে চলে আসে। পুতুল তবুও নাচ থামায় না। এগো সোহাগ ও চন্দন ও দিলাম, ছিটাইয়া ছিটাইয়া। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। এগো কিভাবে নাচে বলো, শরমে মরিও রে। নাচ শেষ হওয়ার আগেই পরশ পুতুলকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, শান্ত কণ্ঠে বলে, কিসের এত তেজ তোর? এভাবে নাচছিস কেন? আর ঘণ্টা খানিক পরে যে আপনার বড় ভাইয়ের বউ হবে তাকে এভাবে ধরতে লজ্জা করছে না? না করছে না, কারণ সে আমার। কে সে আপনার বলুন? কারণ সে আমার কাজিন। তা এভাবে কোন কাজিনকে টাচ করা যায়? পুতুল তুই কিন্তু বেশি কথা বলছিস। রাখেন আপনার কম আর বেশি কথা ছাড়ুন আমাকে। আমি আপনার বিয়ে করা বউ না। আমাকে ছাড়ুন। ছেড়ে দেব, তবে বলতে হবে এভাবে নাচছিস কেন? বাহ কি কথা, এভাবে নাচছিস কেন? নাচব না, বিয়ে তো একবারই হয়, তাই মনের সুখে নেচে নিচ্ছি। কার সাথে বিয়ে হলো সেসব পরের বিষয়, এখন তো এনজয় করতেই হবে। বউ সাজবো হায় তখন নাচবো মেরা সায়া সুপারস্টার, মেরা সায়া সুপারস্টার। मैं फैन हुई उनकी मेरी साया सुपारस्टार। তোর কোন মন খারাপ নেই? মন খারাপ একটু আছে, তবে টাকা দিয়ে অতটুকু ম্যানেজ করে নেব। আচ্ছা বড় আব্বুকে কি বলবে? বড় আব্বু আমাকে মাথায় হাত বুলিয়ে বলল, পরশ তোকে খুব ভালো রাখবে। তাকে তোমরা কি বলবে? পুতুল তুই কি চাস বিয়েটা ভেঙে যাক? তোর বিয়েটা আমার সাথে হোক। আমি যা চাই তা আমি হাসিল করে নেই। তুমি তোমার বুড়ো গফের কাছে যাও। এখন আফসোস হচ্ছে আমার মতে সুন্দরী রেখে বুড়ির প্রেমে পড়েছ তাই। বলেই হা হা করে হাসা শুরু করল। পরশ আর কিছু না বলে চলে আসলো রুম থেকে। পুতুল আয়নায় নিজেকে দেখে বলে, হায় আমি এত সুন্দর কেন? নিজেই না জানি নিজেকে নজর দিয়ে বসি। ঈষৎ আর একটু কম সুন্দরী হতে পারতাম। পুতুল লেহেঙ্গা খুলে ফ্রেশ হয়ে একটা কুর্তি পরেছে, তারপর গান ধরেছে, বিয়ের ধুম আজ ব্যাপারী বাড়িতে। পুতুল যাবে স্বপ্ন পূরণ করিতে, কেউ পারবে না পুতুলকে আটকাতে। কিসের স্বপ্ন পূরণ পুতুল? আম্মু তুমি বল, কিসের স্বপ্ন পূরণ? আমাকে বল তোর মাথায় কি চলছে? কোন উল্টোপাল্টা কিছু করিস না পুতুল। আরে হহ, স্বপ্ন পূরণ মানে তোমাদের স্বপ্ন পূরণ। সত্যি তো? আরে মিথ্যে হবে কেন? শোন জুলিয়া, তোকে সাজিয়ে দিবে। পার্লারের মেয়েরা 7টার আগে আসতে পারবে না, আর আমরা 7টার মধ্যে বিয়ে সম্পন্ন করব। আচ্ছা কোন সমস্যা নেই, পাঠিয়ে দাও, আমি তো বউ সাজার জন্য রেডি।
সুফিয়া বেগম চলে যেতেই পুতুল নিজের ফোন থেকে কাউকে একটা কল করল, রিসিভ হতেই পুতুল বলে, আপনি রেডি তো? একদম ভুল করলে চলবে না। জুলিয়া রুমে ঢুকতে ঢুকতে বলে, কার সাথে কথা বলছিস? আর কার সাথে বলবো, আমার ফ্রেন্ড ছাড়া। আয় তোকে সুন্দর করে বালিকা বধূ সাজিয়ে দেই। সত্যিটা সবার সামনে প্রকাশ না করার জন্য কত টাকা চাও পিওলি? মিস্টার পরাণ, আমাকে আমার পরিবার আমার সম্মান ফিরিয়ে দিন। টাকা আমার দরকার নেই। পরাণ পিওলির গাল চেপে ধরে বলে, তোর সাথে ভালো ব্যবহার করছি তাই ভাবিস না আমি পাল্টে গেছি। জানিস তো আমি সামনে থেকে ডাক্তার আর পেছনে থেকে রাক্ষস। তোর মতো রাক্ষসকে কি করে দমন করতে হয় তা আমার জানা আছে। আমার জীবন নষ্ট হয়েছে আর একটা মেয়ের জীবনও তোকে নষ্ট করতে দেব না, দেখি তুই কি করতে পারিস। ওয়েট, তবে দেখ। আমার মেয়েটাকে ছেড়ে দে, ও তোর কোন ক্ষতি করেনি। ধরা ছাড়া সব তোর উপর ডিপেন্ডেবল। আমি যদি পুতুলকে বিয়েটা করে ফেলি তাহলে একটা বিগ ডিল আমার হাতে আসবে। তুই বিয়েতে কোন বাধা দিবি না, আমি তোর মেয়ের কোন ক্ষতি করব না। ইয়েস অর নো? ইয়েস সস। ওকে সুইটহার্ট, লেটস এনজয়। পরাণ শেরওয়ানি নিয়ে ওয়াশরুমে চলে গেল। পিওলি স্তব্ধ হয়ে ফ্লোরে বসে পড়ল। কি করবে এখন সে? কি করা উচিত? একজনের জীবনের বিনিময়ে অনেকগুলো জীবন বাঁচানো, নাকি স্বার্থপরের মতো নিজের মেয়ের জীবন বাঁচাবে? নীলুফা বেগম পরশের কাছে এসে বলে, আমি জানি না তোর মাথায় কি চলছে। শুধু একটা কথা মনে রাখিস, মৃত্যুর পথে থাকা লোকটাকে মৃত্যুর দিকে আর ঠেলে দিস না। তোর বাবা আমাকে বলেছিল তোর সাথেই যেন পুতুলের বিয়ে হয়। কোনোভাবে যেন পরাণের সাথে আমাদের কোন যোগাযোগ না থাকে। কিন্তু কারণটা কি ছিল? বলেছিল সময় হলে কারণ বলবে। বাবা, আমি তোকে অনুরোধ করছি এমন কিছু করিস না যাতে আমাদের পুতুলের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে যায়। আমার উপর ভরসা রাখো আম্মু, কথা দিচ্ছি এমন কিছু হবে না। সময় তো বেশি নেই, কাজী সাহেব চলে এসেছে, আমাদের কাছের সব আত্মীয় স্বজনরা রেডি। এখন শুধু কবুল বলা বাকি। আম্মু আর একটু অপেক্ষা কর আর দেখো কি হয়, তবে কথা দাও যা হোক ভেঙে পড়বে না। আমাদের আড়ালে অনেক মানুষ এমন থাকে যারা মানুষের মুখোশ পরে নিকৃষ্ট কোন হিংস্র প্রাণী। তোর পরশে প্রেম, নুসাইবা ইভানা। পর্ব -9। সবাই একত্রে বসে আছে বর বউকে ঘিরে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। পরাণ মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। শেষ পর্যন্ত বিয়েটা কেউ আটকাতে পারল না। কাজী সাহেব বললেন, বাবা কবুল বলো। পরাণ কাল বিলম্ব না করে সাথে সাথে কবুল বলে দিল। পুতুলকে যখন বলা হলো, মা কবুল বলো, পুতুল চুপ করে রইল। বেশ কয়েকবার কবুল বলতে বলার পরেও পুতুল চুপ। পলাশ সাহেব পুতুলের হাতের উপর হাত রেখে বলে, মা আমি আছি তো, নির্ভয় বলে ফেলো। নীলুফা বেগম রাগী দৃষ্টিতে পরশের দিকে তাকাচ্ছে। সুফিয়া বেগম বলে উঠল, তোর মন না সায় দিলে তোর কবুল বলতে হবে না পুতুল। বিয়ে তো কোন পুতুল খেলা নয় যে ইচ্ছের বিরুদ্ধে চাপিয়ে দিবে তোর ঘাড়ে। তোর কবুল বলতে হবে না, চল আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। পরাণ নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে। বাড়িতে আরো আত্মীয় স্বজনরা আছে, তারা কানা ঘুষা করছে। পরাণ আর নিজের রাগ সংযত করতে পারলে না। পুতুলের হাত চেপে ধরে বলে, কবুল বল নয়তো তোকে আমি মেরে ফেলব। পুতুল তবুল নির্বিকার। পরাণ একটানে পুতুলের ঘোমটা সরিয়ে দিল। ঘোমটার নিচের মানুষটাকে দেখে বলে, তুই? তোর সাহস কি করে হলো এসব করার? উপস্থিত সবার চোখ কপালে। বউ সেজে যে বসে আছে সে আর কেউ নয়, জুলিয়া।
জুলিয়া একবার পরশের দিকে তাকালো। কিছুক্ষণ পুরবে পরশ পুতুলের সাথে কথা বলতে যেয়ে দেখে পুতুল একটা চিঠি লিখে তার উপর মোবাইল রেখে গায়েব। এসব কি করে হলো? পুতুল কই? আমি জানি না পরশ। জানিস না মানে তুই ওকে সাজাচ্ছিলি, তাহলে ও গেলে কোথায়? আমাকে বলল তোমার ক্ষুধা পায়নি। আমি বললাম হ্যাঁ, তা একটু পেয়েছে। পুতুল বলল আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমার জন্য কিচেন থেকে কিছু নিয়ে এসো প্লিজ। আমি খাবার নিয়ে এসে দেখি ও রুমে নেই। প্রথমে ভাবলাম ওয়াশরুমে, কিন্তু ওয়াশরুমের দরজা নক করতেই দেখি দরজা খুলে গেছে আর পুতুল নেই। বিশ্বাস কর পরশ, আমি সত্যি জানি না। পুতুলকে আমি পরে দেখে নিচ্ছি। এখন তুই পুতুলের জায়গায় বউ সেজে সবার সামনে যাবি। কিন্তু আমি, বিয়েটা হবে না, শুধু আমার কাজটা হওয়া চাই। যা বলেছি তাড়াতাড়ি সেটা কর। পরশ রুম থেকে বের হওয়ার আগে পুতুলের ফোন আর চিঠি পকেটে ঢুকিয়ে নিল। বর্তমানে পরাণ গর্জে উঠতেই পরশ বলে, ভাইয়া তোর রাগ কন্ট্রোল কর। এত রেগে যাওয়ার কি আছে? বিয়ে করতে চেয়েছিস কর। পুতুলকে না হোক জুলিয়াকেই কর, সমস্যা কোথায়? পরাণ পরশের কলার চেপে ধরে বলে, সব কিছুর পেছনে তোর হাত আছে। তুই সরিয়ে দিয়েছিস পুতুলকে। তোর সাথে ওর ক্লোজনেস দেখেই বুঝেছিলাম ওরকম একটা কচি মা ল তুই হাতছাড়া করবি না। ভেবেছিলাম খেয়ে। আর কিছু বলার আগেই সজোরে ঘুষি মারে পরশ। পা দিয়ে পরপর কয়েকটা লাথি মারতেই ছিটকে পড়ে ফ্লোরে, গর্জে উঠে বলে, তোর মত একটা নোংরা মানুষের সাথে আমি হতে দিতাম আমার পুতুলের বিয়ে? তুই কি ভেবেছিস ডাক্তারের মুখোশ পরে মেয়ে পাচার করবি আর তা কেউ জানতে পারবে না? গোয়েন্দা বিভাগের সহকারী অফিসার রেজওয়ান মাহমুদ পরশকে ফাঁকি দেয়া এত সহজ? তার মানে তুই নাটক সাজিয়েছিস? মিস্টার পরাণ, আপনি কতবার দেশে এসেছেন সব ইনফরমেশন আমার কাছে আছে। বেনাপোল দিয়ে পাচার করার সময় 6 মাস আগে আপনার চালান আমাদের হাতে আটক হয়। এদের হেড খুঁজতে খুঁজতে আপনার ঠিকানাও সামনে আসে। প্ল্যানিং করে আপনাকে দেশে নিয়ে আসলাম। আর আপনার সকল সোশ্যাল সাইট হ্যাক করে নিলাম। পুতুলকে দেখিয়ে দরদাম হাঁকালেন, আমি দেখলাম। পরে বিয়ের প্রস্তাব দিলেন। কেউ রাজি হতো না, চাঁদচুকে আম্মুকে আমি বুঝিয়ে রাজি করিয়েছি। আর আপনার বাকি ইনফরমেশন পেতে সহায়তা করেছে পিওলি। পরাণ হা হা করে হেসে বলে, তুই কি ভেবেছিস তোর আশারে গল্প সবাই বিশ্বাস করবে? পরাণ নীলুফা বেগমের কাছে যেয়ে বলে, আম্মুও মিথ্যে বলছে। নীলুফা বেগম ঠাসঠাস করে চর দিয়ে বলে, পরশ এমন অমানুষের ছায়াও যেন এ বাড়িতে না পড়ে। আর সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা করো। পরাণ দ্রুত পলাশ সাহেবের কাছে যেয়ে বলে, চাচ্চু তুমি তো জানো। হ্যাঁ জানি, আমি না জানলে কে জানবে? সাব্বির আহমেদ পলাশ, গোয়েন্দা বিভাগের প্রধান। পুলিশ এসে পরাণকে গ্রেফতার করে নিয়ে গেল। যাওয়ার সময় পরাণ বলে, এখনো আসল অপরাধী তোর আশেপাশে রয়ে গেছে। আর আমাকে কয়দিন আটকে রাখতে পারবি? আমার হাত আর আমার পাওয়ার কম নাকি? পুতুলকে তো নিলামে আমি তুলবই। আত্মীয় স্বজন সবই নিজেদের লোক, বাহিরের কেউ ছিল না। সবাই ভীষণ অবাক। সুফিয়া বেগমও অবাক। তার হাজবেন্ড তাকে কিছু বলেনি, এর জন্য খানিকটা রেগেও রইলেন মনে মনে। নীলুফা বেগম ধপ করে সোফায় বসে হাউমাউ করে কাঁদতে লাগল। সন্তান যতই খারাপ হোক, মায়ের মমতা তো সেসব বোঝে না। পরশ এসে নিজের মায়ের পাশে বসল। নীলুফা বেগম বললেন, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার সন্তান এমন অমানুষ। ও কি করে এই পথে আসলো? আম্মু, আমার ধারণা এর পিছনে বড় মামাও যুক্ত আছে। নয়তো ভাই এসবে জড়ালো কি করে? কত ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছি, রাগ করে ছেলেটা ফেরেনি।
সেই ক্লাস 5-এ থাকতে এক ক্রাইম করেছে যার কারণে তোর বাবা ওকে ভাইয়ার কাছে পাঠিয়ে দিল। এভাবে ভেঙে পড়লে চলবে না। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। ভেবে দেখো কত নিষ্পাপ মেয়েদের জীবন এভাবে নষ্ট করেছে। আম্মু আমাকে বের হতে হবে। তোমার বউমা বাড়ি ছেড়ে পালিয়েছে। দেখি কার বাসায় লুকিয়েছে, বাদরটাকে ধরে নিয়ে আসতে হবে। তো পালিয়েছে মানে? আমার মেয়েটা ঠিক আছে তো? আমার পুতুলের কিছু হবে না তো? সুফিয়া বেগম কান্নাকাটি শুরু করলেন। পরশ উঠে এসে বলে, ছোট আম্মু, চিন্তা করতে হবে না। ওর আর কত দূরে যাবে? আমি ওকে খুঁজে নিয়ে আসছি। মিম অথবা শাওনদের বাসায় যাবে, আর নয়তো ঋতু আপুর বাসায়। এর বেশি দূরে যাওয়ার সাহস ওর নেই। টেনশন নিও না। দুটি পুতুল দৌড়ে এসে একটা গাড়ির সামনে দাঁড়াতেই একজন বলে, এত দেরি কেন, আরো আগে আসতে পারলেন না? পুতুল গাড়ির পেছনে বসে বলে, কথা কম বলে দ্রুত ড্রাইভ করুন, প্লেন মিস করা যাবে না। এটা ঢাকা টু চট্টগ্রাম এয়ারলাইন, একটা মিস হলে পরেরটায় চলে যাবেন। আর হ্যাঁ, আমি ড্রাইভার না, তাই সামনে এসে বসুন। আমি নিজের বিয়ে ছেড়ে পালিয়ে এসেছি। সবার কাছে জানাজানি হওয়ার আগে ঢাকা ছাড়তে হবে। সামনে আসুন, নয়তো গাড়ি চলবে না। আর এমন পুঁটি মাছকে কে বিয়ে করত? বলেই হাসা শুরু করল। এই আপনার নাম তো নীরব, তাহলে এত বকবক কেন করছেন? নীরব থেকে ড্রাইভ করুন। আর আমি আপনার বিয়ে করা বউ না যে সামনে আপনার সাথে বসতেই হবে। না গেলে আমি অন্য ব্যবস্থা করে নিচ্ছি। এই ছোট মানুষের এত তেজ কিসের? ভাগ্য ভালো ওই লোকের যার ঘাড় থেকে পালিয়ে এসেছেন। আপনি কি যাবেন নাকি আজাইরা খেজুরে আলাপ করবেন? রাত 12টা ছাড়িয়েছে, এখন পর্যন্ত পুতুলের কোন খোঁজ পায়নি পরশ। পাগলের মতো এই বাসা থেকে ওই বাসা, এভাবে পুতুলের পরিচিত সব ফ্রেন্ডদের বাসায় খোঁজ করেছে। এখন রাত 2টো ছুঁই ছুঁই, তবুও কোন খোঁজ নেই। ল্যাম্পপোস্টের আধো আলোতে নিজের ছায়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ডিসেম্বরের শেষের দিকে শীতের রাত, তবুও কোন হেলদোল নেই পরশের মধ্যে। পাতলা একটা শার্ট আর জিন্স পরে সারাক্ষণ পাগলের মতো খুঁজে চলেছে পুতুলকে। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে খুঁজেছে একে, ওকে জিজ্ঞেস করেছে পুতুলের কথা। রাস্তায় বসে চিৎকার করে বলে, পুতুল তুই কোথায়? তোকে ছাড়া আমি যে বড্ড অসহায়। তুই আমার প্রথম প্রেম, প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা। তোকে জানানো হলো না। ফিরে আয় পাখি। বেশ কিছুক্ষণ রাস্তায় বসে থেকে হঠাৎ মনে পড়ল পুতুলের রেখে যাওয়া মোবাইল আর চিঠির কথা। চোখের কোণে জমে থাকা অশ্রুটুকু মুছে নিয়ে দ্রুত গাড়িতে যেয়ে পকেট থেকে সে সব বের করল। চিঠির শুরুতেই লেখা, প্রিয় বাবা, তুমি তো আমার নাম পুতুল রেখে ভেবেছ। আমি হয়তো সত্যি কোন হাতে তৈরি কাঠের পুতুল বা কাপড়ের পুতুল। বাবা, আমি রক্তে মাংসে গড়া জল ও জ্যান্ত মানুষ। আমার ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ আছে। আমি পরশ ভাইয়াকে পছন্দ করতাম। তার সাথে বিয়ে হলে তবুও মানিয়ে নিতাম। যদিও লোক সুবিধার না, তবুও মেনে নিতাম, কিন্তু আধ বুড়ো পরাণ ভাইকে বিয়ে করা সম্ভব না। আমাকে ক্ষমা করলে করো, না করলে না করো। শুধু আমার মায়ের খেয়াল রেখো। আর হ্যাঁ, 3 বছর পর আমি ফিরে আসব। বাকি কথা তখন বলবো। ভালো থেকো তোমরা সবাই। ইতি। তোমাদের পুতুল। পরশ চিঠি বন্ধ করতেই সেদিনের কথা মনে পড়ে গেল। কিভাবে ভালোবাসতে হয় আমার জানা নেই। আমি জানি আমার কোনটা চাই আর কোনটা চাই না। তুমি আমাকে ভালো না বাসো, তোমার পরশে রাখো। আমি না হয় কয়েক বছর পর জোর গলায় বলবো, তোর পরশে প্রেম। পরশ বিড়বিড় করে বলে, তুই থেকে গেলে আমি তোকে আগলে রাখতাম পাগলি।
আমি তোকে আগে সবটা বললে তুই এক্সাইটেড হয়ে জুলিয়া বা খালামনি কাউকে বলে দিতি, এই ভয়ে তোকে আমি কিছু বলিনি। কোথায় খুঁজবো তোকে? চিঠি রেখে মোবাইলটা অন করলো। গ্যালারিতে যে ভিডিও অন করতেই পুতুলের কণ্ঠ ভেসে এলো, আমি জানি মিস্টার হৃদয়হীন, আপনি ছাড়া এটা কেউ আগে দেখবে না, তাই এই বার্তাটুকু আপনার জন্য। আজকের পর থেকে আর কেউ আপনাকে বিরক্ত করবে না। আপনি বড্ড খারাপ, আপনার ভালোবাসতে ইচ্ছে করছিল আমাকে বললেই হতো বা আমাকে বুঝিয়ে ভালোবাসাতেন। আপনার ওই বয়স্ক মেয়েকে কেন ভালোবাসতে হলো? জানেন এমনিতে আগে আপনাকে আমি বিয়ে করতে চাইনি, কিন্তু সত্যি বলবো ওই মেয়ের সাথে আপনাকে দেখে আমার কিশোরী মন কেমন কেঁপে উঠেছিল। ইচ্ছে করছিল মেয়েটার চুল সব ছিঁড়ে ফেলি, মন বলছিল পরশ শুধু পুতুলের। কিন্তু আপনি নিষ্ঠুর মানবের মতো ওই মেয়েকে বিয়ে করতে চাইলেন। এবার বিয়ে করুন, সুখে থাকুন, যা ইচ্ছে করুন। আমি যখন ফিরব তখন আমার পাশে এমন কেউ থাকবে যে শুধু আমার। পরশ ভিডিওর দিকে তাকিয়ে বলে, পুতুল তুই শুধু আমার, তুই আরও কারো না, আর কেউ তোর হতে পারবে না। কোথায় লুকিয়ে থাকবি তোকে আমি খুঁজে বের করবই। এর মধ্যেই ড্রাইভার বলে, স্যার আপনার ফোন সেই কখন থেকে বেজে চলেছে। পরশ ফোনটা নিয়ে রিসিভ করে, কানে ধরতেই ওপাশ থেকে যে সংবাদটা শুনল, মুহূর্তেই পরশের পৃথিবী অন্ধকার হয়ে গেল। কোনোমতে নিজেকে সামলে পরশ ড্রাইভারকে বলে, দ্রুত বাসায় চলো। এয়ারপোর্টে পৌঁছে পুতুল গাড়ি থেকে দ্রুত নেমে হাঁটা শুরু করল। পেছনে থেকে ডাক আসলো, এই যে মিস চাঞ্চল্যবতী, আমার কথাটা শুনুন। আমার হাতে এত সময় নেই, যা বলার ফটাফট বলে ফেলুন। আমিও চট্টগ্রাম যাব আপনার সাথে। আপনি একা কি করে যাবেন? বাসা চিনবেন নাকি? ওয়েট, আপনার ভার্সিটি নাই? আপনি হয়তো জানেন না আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ি। তাহলে ঢাকাতে কি করতে এসেছেন? হাওয়া খেতে আর যাওয়ার সময় মিস চঞ্চল্যবতীকে সঙ্গে নিতে। বকবক বন্ধ করুন। তাহলে গাড়ি কি করবেন? এটা বন্ধুর গাড়ি, ও সময় মতো নিয়ে যাবে। আপনি 2 মিনিট ওয়েট করুন, আমি গাড়ি পার্কিং জোনে রেখে আসি। দ্রুত আসুন। পুতুলের পরনে জিন্স আর টপস, সাথে জিন্সের একটা জ্যাকেট। চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে একটু উঁচু করে বাঁধা। নীরব আসতেই দুজনে দ্রুত সব কাজ সম্পন্ন করে প্লেনে উঠে বসল। দুজনেই চুপ, কারো মুখে কোন কথা নেই। নীরব নিজের ব্যাগ থেকে একটা কিটক্যাট বের করে পুতুলের সামনে ধরে বলে, চকলেট খাবেন? নো, আমি কিটক্যাট খাই না। সিরিয়াসলি? একদম আমার সাথে বকবক করবেন না, এমনিতেই টেনশনে আছি। মিস চাঞ্চল্যবতী আপনার বয়স কত? 20 বছর 22 মাস। হোয়াট? মজা করেন? এই আপনার নাম নীরব কে রেখেছে? আপনার নাম বকবক রাখা দরকার ছিল। আপনি পালাচ্ছেন কেন? পালাচ্ছি কি শখে? আমার ভালোবাসা টানে পালাচ্ছি। আসলে ক্লাস 3 থেকে একজনকে ভালোবাসি। ট্রু লাভ যাকে বলে আর কি, তাকে কি ছাড়তে পারি বলেন? তাই পালিয়ে তার কাছে যাচ্ছি। বুঝলাম, সোজা কথা আপনার ডিকশনারিতে নাই। যখন বুঝেছেন তখন চুপ থাকুন। আপনার বাবার নাম কি? এসব জেনে কি করবেন? আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবেন। আপনার যতটুকু বয়স তার চেয়ে 1000 গুণ তেজ। মনে হচ্ছে নাগা মরিচ। আপনার ফোন থেকে একটা কল করা যাবে? যাবে, তবে 45 মিনিট পর। কারণ প্লেনে তো নেটওয়ার্ক পাবেন না। আমার আম্মুকে বলে পালাইনি, তাই টেনশন হচ্ছে। ইস, বলার সুযোগ থাকলে বলে পালাতাম। বললে আপনাকে পালাতে দিত। কেন দিবে না? আম্মু তো বলেছিল আমাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসবে। কিন্তু আমি একা পালিয়ে আসলাম, আম্মু টেনশন করবে তো।
পালানোর আগে মনে ছিল না, তখন মনে ট্রু লাভ ছিল আর কিছু না। আচ্ছা, যদি এখন প্লেন ক্রাশড হয়ে আমি মারা যাই তাহলে আমার পরিবার খোঁজ পাবে কিভাবে? আমার চিন্তা নেই, আপনি মরবেন না, আমরা প্রায় চলে এসেছি। উল্টো পাল্টা কথা সাইডে রাখুন। আপনার তো আর 4 মাস পর পরীক্ষা, সেটার কি করবেন? সেটার ব্যবস্থা আপনার বাবা করে দিবে। আপনার বাবার সাথে পরামর্শ করেই এসেছি। বাবা এসবে রাজি হবে না কেন? আপনার বোনকে যে বাল্য বিবাহ দিয়েছিল পরে সে মারা যায় প্রেগন্যান্ট অবস্থায়। সেসব বলে ইমোশনাল করেছি, সে রাজি হয়ে গেছে। আপনার পরিবারকে বোঝানো উচিত ছিল। এভাবে পালিয়ে আসা ঠিক হয়নি আপনার, সেটা আমারটা আমি বুঝে নেব। স্বেচ্ছায় তো আর নিজের জীবন রসাতলে যেতে দিতে পারি না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের সম্মুখীন পরশ। হয়তো সবার কাছেই এই দিনটি আসে। পৃথিবীতে আসলে ফিরে যেতে হবেই। তবুও এমন সত্যি মেনে নেয়া তো সহজ নয়। নিজের কাঁধে নিজের বাবার লাশ বহন করা বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। বাড়ির আঙিনায় সবাই পিয়াস সাহেবের খাটিয়া ঘিরে দাঁড়িয়ে আছে। পৃথিবীতে ছেলে মানুষের কষ্ট বোধহয় সবচেয়ে অদ্ভুত। এই যে হৃদয় পুড়ছে তবুও চোখে কোন অশ্রু নেই। ইচ্ছে করছে হাউমাউ করে কাঁদতে, কিন্তু সে যদি ভেঙে পড়ে তাহলে তার পরিবারকে কে সামলাবে? ছেলেদেরকে দায়িত্ব শিখিয়ে দিতে হয় না। তাদের কষ্ট খুব সূক্ষ্ম, তাদের বুক ফাটে তবুও চোখে অশ্রু ঝরে না সহজে। অনেকেই বলে ছেলে মানুষের মন শক্ত। আসলে তাদের মন শক্ত না হলে পরিস্থিতি সামলাবে কি করে? নিজের বাবার লাশ কাঁধে করে বয়ে এনে তাকে চিরনিদ্রায় শায়িত করার মতো কঠিন কাজ হয়তো পৃথিবীতে নেই। রাতটা কিভাবে পার করেছে সেটা হয়তো পরশ ছাড়া আর কেউ জানে না। যেই মানুষটার হাত ধরে চলতে শেখা আজ তাকেই কাঁধে তুলে নিয়েছে বিদায় দেওয়ার জন্য। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে নামাজ পড়তে যাওয়া, বাবার নকল করা, হুবহু বাবার মতো হওয়ার কত চেষ্টা করেছে। ভালো খারাপ সব সময় যে মানুষটা পাশে থেকে সাপোর্ট দিয়ে এসেছে, সেই মানুষটা আর পৃথিবীতে নাই। অপেক্ষা করতে করতে একটা সময় আমরা মায়া ছেড়ে দেই। কিন্তু তুই মনে রাখিস, এই কবরের মাটির সাথে আমি তোর প্রতি থাকা ভালোবাসাও মাটি দিয়ে দিচ্ছি। হারিয়ে যাওয়া জিনিস হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু আমি তোকে কখনো ফিরে পেতে চাই না। তুই ফিরে আসবি, তবে আমার আর তোর আর এক হওয়া হবে না। আমি খুঁজব না তোকে কোন পথে, ভেবে নেব অতিথি পাখি উড়ে গেছে খাঁচা ছেড়ে। পলাশ সাহেব পরশের কাঁধে হাত রাখলেন। পরশ উঠে পলাশ সাহেবকে জড়িয়ে ধরলেন। মন খারাপ করে না, তুই তো আমার সাহসী ছেলে। জীবনে কত রকম পরিস্থিতি পার করতে হবে, ভেঙে পড়া যাবে না। জানাজায় পরাণ ছিল, এখনো দাঁড়িয়ে আছে এক কোণে। চোখ দুটো নিজের অজান্তেই কেমন ভিজে উঠল, মনে পড়ে গেল সেদিনের কথা। পরাণ চল, আমি তোকে ফিরিয়ে নিতে এসেছি। ছোটবেলায় না বুঝে যা ভুল করেছিস সে সব সবাই ভুলে গেছে। যা হওয়ার হয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরে চল। বাহ মিস্টার পিয়াস ব্যাপারী বাহ, আজ হঠাৎ মনে পড়ল আমি ঘরের ছেলে। এতদিন মনে পড়েনি। আমি সেদিন বুঝতে পারিনি প্রিয়াকে ধাক্কা দিলে ও ওখান থেকে পড়ে মারা যাবে। কিন্তু আপনারা একটা 8 বছরের বাচ্চাকে সাজা দিয়ে দিলেন। আমি একা থাকা শিখে গেছি। আর বছর খানিক পর ডাক্তার হয়ে যাব, আর আমার বিজনেসও এগিয়ে যাচ্ছে। এখন আর আপনাদের কাউকে আমার চাই না। তুই কিসের বিজনেস করিস? নারী পাচার। আপনি কি পার্টনার হবেন মিস্টার পিয়াস ব্যাপারী? পিয়াস সাহেব সজোর এক চড় দিয়ে বলে, আজকের পর থেকে মনে করবি তোর কোন পরিবার নেই, তারা তোর জন্য মৃত। তা আমি আগে থেকেই মনে করি। তবে একটা শর্তে আমি ফিরে যেতে পারি।
আপনার এক ভাতিজিকে হত্যার অভিযোগে এত বছর আমি একা থেকেছি। এবার আপনার আরেক ভাতিজিকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। খুব মনে ধরেছে মেয়েটাকে। আমি বেঁচে থাকতে তা সম্ভব না। তোর মতো জানোয়ারের সাথে আমার আদরের ফুলকে কখনোই তুলে দেব না। ওকে মিস্টার ব্যাপারী, এখন না হোক আপনার মৃত্যুর পর না হয় বিয়েটা করব আপনার আদরের ফুলকে। সে সব কথা ভাবতে ভাবতে পরাণ ছুটে এলো নিজের বাবার কবরের কাছে। পরাণের সাথে দুজন পুলিশ এসেছে। পরাণ বাবার কবরের উপর মাথা রেখে বলে, বাবা আমাকে ক্ষমা করে দাও। ছোটবেলায় না বুঝে ভুল করেছিলাম, আর বড় হতেই নিজের আপন মামা আমাকে ভুল পথে ছেড়ে দিয়েছে। বাবা, আমার তখন অনেক কষ্ট হতো তোমাদের ছেড়ে থাকতে। সেই কষ্ট বাড়তে বাড়তে তোমাদের উপর ঘৃণা জমেছিল। বাবা, আমি ভালো হয়ে যাব, একবার আমাকে জড়িয়ে ধরে বলো, বাবা পরাণ এদিকে আয় তো। সেই ছোটবেলায় যেভাবে বলতে একবার সেভাবে ডাকো বাবা। পলাশ সাহেব পাশ থেকে বলেন, সময় চলে গেলে আর ঘুরে আসে না, আর মানুষ মারা গেলে আর ফিরে আসে না। তুমি যদি সত্যি তোমার ভুল বুঝে থাকো তবে আমাদের এই কেস সলভ করতে সাহায্য করলে আমি তোমার শাস্তি কম করতে পারবো। পরাণ উঠে দাঁড়িয়ে বলে, চাচ্চু, তোমার মেয়েকে আমি এই হাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। বিশ্বাস করো চাচ্চু, আমি বুঝে দেইনি। আমি জানতাম না ও পড়ে গেলে মারা যাবে। তোমরা তো জানতে প্রিয়া আমার খেলার সাথী। চাচ্চু একবার তোমাকে জড়িয়ে ধরতে দিবে। পলাশ সাহেব পরাণকে জড়িয়ে ধরলেন। বাড়ির এমন পরিবেশ, তবুও সুফিয়া বেগমের চিন্তা তার মেয়েকে নিয়ে। পুরো একটা রাত কেটে গেল, এখনো তার মেয়েটার কোন খোঁজ নেই। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছেন। নিজের ভাইদের লাগিয়েছেন পুতুলের খোঁজ নিতে। সুফিয়া বেগম নীলুফা বেগমের রুমে আসলেন। নীলুফা বেগম বেডের সাথে মাথা ঠেকিয়ে আনমনে বসে আছেন। চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সুফিয়া বেগমকে দেখে করুণ স্বরে বললেন, মেয়েটার কোন খোঁজ পেলি? না ভাবি, আমার মেয়েটার কোন খোঁজ নেই। তোমরা সবাই মিলে আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূর করে দিয়েছ। আমার এক মেয়েকে তোমার বড় ছেলে খুন করেছে, আর এখন ছোট মেয়েটাকে তোমরা সবাই মিলে তাড়িয়ে দিলে। কেন করলে এমন? তুমি না বলতে পুতুল তোর না আমার মেয়ে? তাহলে আজ মেয়ের কোন খোঁজ নেই কেন? সবাই স্বার্থপর ভাবি। আমিও স্বার্থপর, তাই আমার মেয়েকে ফেরত চাই। এক মেয়েকে হারিয়েছি, এই মেয়েকে হারাতে পারবো না। কারো কোন মাথা ব্যথা নেই আমার মেয়েটাকে নিয়ে। জুলিয়ার আম্মু লিজা বেগম বলেন, ভাবি তুমি কি জানো, তুমি যার সাথে কথা বলছো সে সদ্য স্বামীহারা হয়েছে। তোমার মেয়ে জীবত আছে। সে যেখানেই আছে নিজের ইচ্ছেতে আছে। আর যে মানুষটা চলে গেছে সে আর কখনো ফিরে আসবে না। তোমার মেয়ে এত অবুঝ, তাহলে সে তোমাকে না বলে কেন গেল? সুফিয়া বেগম কেঁদে কেঁদে বলে, আমি স্বার্থপর, আর আমার মেয়ে নিজের ইচ্ছেতে যায়নি, তাকে বাধ্য করা হয়েছে। পরশের বড় ফুফু আয়েশা বেগম বলেন, এই বাড়িতে আমি কোন অশান্তি চাই না। আমার ভাইটা দুনিয়া ছেড়ে চলে গেছে। তোমার মেয়ের চিন্তা করতে ইচ্ছে হলে এই বাড়ির চৌকাঠ পার হয়ে করো। বলেই কান্না শুরু করলেন। সুফিয়া বেগম উঠে নিজের রুমে আসলেন। নিজের ব্যাগপত্র গুছিয়ে তার ভাইকে বললেন, চলো, আমি আর এ বাসায় থাকব না। আমার মেয়ে আমার কাছে আগে। তাকে খুঁজে বের করতেই হবে। মাহমুদ সাহেব বললেন, শাওন আমাকে সবটা বলেছে, তোমার আশা করি আমাদের বাসায় কোন সমস্যা হবে না। আমার মেয়ের মতোই থাকবে, আর ঠিকমতো পড়ালেখা করবে। আঙ্কেল, আমি একবার বাসায় কথা বলতে চাই। জার্নি করে এসেছো, যাও ফ্রেশ হয়ে আগে কিছু খেয়ে নাও, তারপর তোমার সাথে আমার কথা আছে। এরপরে তোমার যা ইচ্ছে ডিসিশন নেবে। রাবেয়া বেগম বলে, নীরব তুইও যা, ফ্রেশ হয়ে আয়।
তোদের দুই ভাই বোনকে একসাথে খাবার দেব। নীরব অবাক হয়ে বলে, ভাই বোন মানে? এই মেয়ে আমার বোন না। সে মিস চাঞ্চল্যবতী, ব্যাস এই বোন টোন বলবা না একদম। রাবেয়া বেগম হেসে বলে, যা তুই আগে ফ্রেশ হয়ে আয়। পুতুল তখন দাঁড়িয়ে আছে, কোন রুমে যাবে তা তো জানে না। রাবেয়া বেগম বললেন, মা তুমি আমার সাথে চলো, আজকে থেকে আমার মেয়ের রুমে তুমি থাকবে। আসো তোমাকে রুম দেখিয়ে দেই। পুতুল রাবেয়া বেগমের পিছু পিছু রুমে গেল। পুতুলের মনে কোন শান্তি নেই, কেমন অস্থির লাগছে, ভীষণ কান্না পাচ্ছে। ওয়াশরুমে ঢুকেই ট্যাপ ছেড়ে কান্না শুরু করে দিল। কখন মায়ের থেকে দূরে থাকেনি পুতুল। পুতুল কাঁদতে কাঁদতে বলে, তোমাকে কখন ক্ষমা করব না পরশ ভাই? আমার জীবন থেকে আমার সব কেড়ে নিয়েছো তুমি। আমি কি করে থাকব? আমার ভীষণ কষ্ট হচ্ছে। পুতুল আজ ভীষণ আনন্দিত। এইচএসসিতে সে পুরো কলেজে বেস্ট রেজাল্ট এনেছে। এক হাতে মার্কশিট, অপর হাত দিয়ে চোখের জল মুছতে ব্যস্ত। কারো সাথে কথা না বলে সোজা চলে আসলো বিচে। এই সময় তেমন মানুষ নেই। খোলা আকাশ, সমুদ্রের তীরে মার্কশিট নিয়ে বসে পড়ল বালির উপর। শান্ত সমুদ্রের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে বল, মিস ইউ আম্মু। আমি তোমাকে অনেক মিস করছি। তোমাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তোমরা কিভাবে আমাকে পর করে দিলে? বড় আম্মু, বড় আব্বু সবাই আমাকে ভুলে গেল। আমি মানতে পারছি না। 3টা বছর ধরে এই একই ব্যথা আমাকে পীড়া দিচ্ছে। কেন করলে? আমি না হয় ভুল করেছি, কিন্তু তোমরা সেটা ক্ষমা কেন করতে পারলে না? আমি ঠিকমতো হাসতে ভুলে গেছি, ঠিকমতো কথা বলতে ভুলে গেছি। ভালোবাসা তো জীবন থেকে বিদায় দিয়ে দিয়েছি। এই যে আমি তোমাদের ভুলতে পারছি না, তোমরা আমাকে ভুলে গেলে কি করে? কিভাবে মিটিয়ে দিলে আমার নামে লিখে রাখা স্মৃতি? পুতুলের কাঁধে কেউ হাত রাখল। পুতুল ঝড়ের গতিতে হাত সরিয়ে দিয়ে বলে, ডোন্ট ডু ডেয়ার। আপনার কোন অধিকার নেই আমাকে টাচ করার। লিভ মি অ্যালোন, প্লিজ গো। আমি তোমাকে একা ছাড়তে পারবো না। 3 বছর ধরে তোমার পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে আছি। সামনের বাকি জীবনটাও এভাবে দাঁড়াতে চাই। আপনার কি আমাকে অসহায় বেচারি মনে হয়? পুতুল নিজের জন্য নিজেই যথেষ্ট। আর রইল ভালোবাসা, ছায়া, হ্যান ত্যান, এসবের কোনোটাই পুতুলের প্রয়োজন নেই। আর আমাকে নিয়ে দিবা স্বপ্ন দেখা বন্ধ করে নিজের জন্য ভালো কাউকে বেছে নিন। পুতুল, আই লাভ ইউ, আই হেইট ইউ। আর আমার কাছে ভালোবাসা চাওয়া বোকামি। আমি নিজের জন্য বাঁচব আর নিজেকে ভালোবাসব। তোমার পাশে থাকার সুযোগ দাও। আমার পাশে কাউকে দরকার নেই। মানুষ ছাড়াও মানুষ বাঁচে। আর আমি কোচিংয়ের জন্য ঢাকা ভর্তি হব। সব ঠিকঠাক করে রেখেছি। এরপর চান্স পেলে আমার রাস্তা ভিন্ন, আপনাদের রাস্তা ভিন্ন। এটাই তোমার শেষ কথা। এটাই আমার শেষ কথা। আর একটা কথা মনে রাখুন, যে মেয়ে নিজের বাবা মা পরিবারের হতে পারেনি, সে আর কখন কারো হতে পারবে না। নীলুফা বেগম পরশের সাথে 3 বছর ধরে কথা বলেন না। এমনকি পরশ যতক্ষণ বাসায় থাকে তিনি নিজের রুম থেকে বের হন না। পলাশ সাহেব নীলুফা বেগমের দরজার সামনে এসে বলে, ভাবি আসব? জি ভাইয়া আসুন। বলছিলাম কি, পরাণের সাথে জুলিয়ার বিয়েটা দিয়ে দিলে ভালো হতো। জুলিয়া রাজি থাকলে আমার কোন আপত্তি নেই। আচ্ছা তাহলে জুলিয়ার মায়ের সাথে আমি কথা বলে দেখছি। অনুমতি দিলে আরেকটা কথা বলতাম। হ্যাঁ বলুন। পরশের ব্যাপারে আপনার কি চিন্তা? ততদিনে পরশ নামের কাউকে আমি চিনি না, যতদিন সে আমার পরিবার আগের মতো করে না দিচ্ছে। ওর জন্য ছোট বাসা ছেড়ে চলে গেল। পুতুলের কোন খোঁজ নেই।
আমার শখের বাড়ি ছেড়ে আমরা এখন ভাড়া বাসায় থাকি। আমার স্বামী সব সময় নিজের পরিবারকে একসাথে বেঁধে রাখতে চেয়েছে, আর তার ছেলেরা হয়েছে। ভাই, আপনি আমাকে ওর বিষয়ে কোন কথা বলবেন না। পুতুলকে আমরা খোঁজার চেষ্টা করেছি। গোয়েন্দা বিভাগের অফিসার, আমি সব রকম চেষ্টা করেছি। ওকে শেষ দেখা গেছে এয়ারপোর্টে, কিন্তু আশ্চর্যের বিষয় ওর কোন ডকুমেন্টস পাওয়া যায়নি। ভাইয়া, প্রিয়ার 4 বছর বয়সে আমার ছেলে প্রিয়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলল। তখন আমি সুফিয়ার কান্না দেখেছি। সন্তানহারা মা সারাদিন রাত মেয়ের শোকে কেঁদেছে, দিনের পর দিন কষ্ট পেয়েছে। অনেক সাধনার পর আমাদের পুতুল আসলো। আমরা সবাই পুতুলকে আগলে রাখতাম। পুতুল ছিল ব্যাপারী বাড়ির অমূল্য রত্ন। আপনার ভাই একদিন বলেছিল পুতুলকে অন্য বাড়িতে পাঠাবো না, কারণ তারা যদি ওর খেয়াল না রাখে। তাই আমি চাই পুতুলের বিয়ে পরশের সাথে হোক। সে যখন মৃত্যু শয্যায়, তখন ও বিয়েটা দেওয়ার জন্য ব্যাকুল ছিল। তার আপনার আমাদের সবার অমূল্য রত্ন হারিয়ে গেছে শুধুমাত্র পরশের জন্য। ওর একটা ভুল ডিসিশন আমার পুতুলকে কেড়ে নিয়েছে। পুতুলকে সব সময় নিজের মেয়ে মনে করতাম। আজ 3 বছর ধরে আমার মেয়েটার কোন খোঁজ নেই। আমরা জানি না সে বেঁচে আছে নাকি মৃত। বলেই কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু পরশ যেটা করেছে তাতে হাজার পুতুলের জীবন সেভ হয়েছে। আমরা একটা নারী পাচার চক্রকে ধরতে পেরেছি। আর কাজটা সূক্ষ্মভাবে না করলেও ওরা সতর্ক হয়ে যেত। আমি এসব বুঝতে চাই না। এত মহান হওয়ার ইচ্ছে ছিল, সেটা পুতুলকে বুঝিয়ে বলে দিতে পারত। আমি শুধু জানি আমার মেয়েটাকে যার জন্য হারিয়েছি তার ক্ষমা নেই। পলাশ সাহেব নিজের রুমে চলে আসলেন। মেয়ের কথা মনে পড়লে তারও হৃদয় পুড়ে, বুকের ভেতর হাহাকার করে। কিন্তু কিছু তো করার নেই। নিজে একদম নিঃস্ব হয়ে গেছে। বউ ছেড়ে গেল দুটো, দুঃখের কথা ভাগ করার মতো কেউ নেই। বারান্দায় বসে একটা সিগারেট ধরালেন, নিকোটিনের ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছেন দুঃখগুলো। অতীতের কথা মনে পড়তেই চোখ ঝাপসা হয়ে আসলো। সেদিন যখন পিয়াস সাহেবকে কবরে রেখে বাসায় আসলো, সাথে সাথে সুফিয়া বেগম বলেন, আমার কথার উত্তর দাও। কি শুরু করলে সুফিয়া? বাড়ি ভর্তি মানুষ, আমরা পরে ঠান্ডা মাথায় কথা বলবো। আমার মাথা ঠান্ডাই আছে। আমার মেয়ের কোন খোঁজ করেছ? পরশ বলে, এখন সে সবের সময় না ছোট আম্মু। সুফিয়া বেগস ঠাসঠাস করে পরশের গালে চড় দিয়ে বলে, তোর জন্য আমার মেয়ে বাড়ি ছেড়েছে। তোরা 2 ভাই মিলে প্ল্যান করে আমার মেয়ে দুটোকে শেষ করেছিস। একজন খুন করেছে, আরেকজন ফাঁদ পেতে আমার মেয়েকে বাড়ি ছাড়া করেছে। সুফিয়া, কি সব কথা বলছো? মাথা ঠান্ডা করো, পুতুলকে আমি খুঁজে বের করব। তুমি থাকো তোমার খুনি পরিবার নিয়ে। আমি চলে যাচ্ছি। যেদিন আমার মেয়েকে ফিরিয়ে দিবে সেদিন আমিও ফিরব। এই বাড়িতে এদের সাথে থাকার মতো অবস্থা আর নেই। পলাশ সাহেব চোখ বন্ধ করলেন। এমন সময় পরশ এসে ডাকল, চাচ্চু। পলাশ সাহেব অতীত থেকে ফিরলেন। মৃদু স্বরে বললেন, হ্যাঁ বল। পুতুলের খোঁজ পাওয়ার একটা শেষ চেষ্টা চলছে। এবারের সব বোর্ডের এইচএসসি রেজাল্ট চেক করলে হয়তো আমরা ওকে ফিরে পাব। মেয়েটা বেঁচে আছে তো? এভাবে বলছো কেন? আমার তো মনে হয় ও একদম ঠিক আছে। বরং আমরা ওর জন্য মিছে কষ্ট পাচ্ছি। তাই যেন হয়। পরশ নিজের রুমে আসলো। সারাদিন কাজে ডুবে থাকে সে। নিজেকে নিয়ে ভাবার সময়টুকু নেই তার। সেই দিনের সেই ভিডিও অন করে আবারও শুনতে লাগলো। তারপর সেটা আবারও রেখে দিল। জানালার কাছ ঘেঁষে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে বলল, আমি জানি তুই আর আমি একই আকাশের নিচে।
তবুও আমাদের দূরত্ব শত শত কিলোমিটার। আমি তোকে ভুলে যাইনি, না কখনো ভোলার চেষ্টা করেছি। আমি তোকে ভালোবেসে মনে রাখিনি, তোকে মনে রেখেছি বিষাদের স্মৃতি হিসেবে। স্মৃতি হত্যা করতে পারলে মানুষ হয়তো নিজেকে হত্যা করতো না। স্মৃতি বহন করা আসলেই অনেক কঠিন, তাই হয়তো মানুষ আত্মহত্যা করে। সবাই তো কঠিন জিনিস বয়ে যেতে পারে না। আমি সবাইকে প্রমাণ করে দেব তুই ছলনাময়ী। তুই নিজের সাথে আমাদেরকে ছেড়ে গিয়ে ভালো থাকতে চেয়েছিস। তারপর আমি মুক্ত।